গল্পের নাম গোধূলির শেষ প্রণয়। কলমে সোনিয়া তাবাসসুম। গল্পের দ্বিতীয় পর্ব। এই যে আমার স্বপ্নে দেখা প্রেয়সী, আপনি যে আমাকে শান্তিতে ঘুমাতে দেন না। কখনো যদি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আমার দুটি চোখ, তখন কি করবেন শুনি? তখন কি ম্লান হবে না আপনার ঠোঁট কবিতার শোকে? যদি আপনার নীল শাড়ি রং ভুলে যায়, সুগন্ধি চুল তার সুবাস হারায়, যদি মনে হয় বরফের নদী মৃত্যুর বিষাদে ব্যাকুল, আমি হারিয়ে গেলে জোছনা রাতে আপনার অস্তিত্বকে খুঁজবে শুনি। কবিতার খাতায় যদি ফাঁকা থাকে মন, আমি ছাড়া আপনি, আপনার কাজল চোখ বাঁচবে কতক্ষণ? এবার ফিরান তবে আমাকে হে প্রিয়সী। আমাতেই বেঁচে আছেন আপনি, আমাতেই আপনার বাড়ি। তবে আমি চাই কবিতার আবার পুনর্জন্ম হোক, শহরের বুকে জাগুক আবার একজোড়া মায়াবতী নদী। আকাশের দিকে তাকিয়ে কবিতাটা বলে থেমে যায় আবরার। আকাশের পানে এক ধ্যানে চেয়ে থাকে, বিরতিহীন চেয়ে থাকে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল হয়ে আছে। কয়েকদিন ঠিকভাবে ঘুম হয় না তার। সবকিছু এলোমেলো লাগছে, নিজেকে শূন্য শূন্য লাগছে। সে একটা ডিসিশন নিয়েছে। এবার সে মানহাকে নিজের ভিতরে লুকিয়ে রাখা অনুভূতির কথা বলে দেব। আর কত দিন গোপন করে রাখবে? অন্য কেউ মানহার জীবনে আসার আগেই সে নিজের করে নেবে। মানহাকে সে হারাতে পারবে না। খুব ভালোবেসে ফেলছে। এই কয়েকদিনে খুব করে বুঝতে পারছে মানহাকে ছাড়া তার চলবে না। আর অপেক্ষা করতে পারবে না সে। কালই তার মনের কথাগুলো বলে দেব। এটাই সবচেয়ে ভালো হবে। আচ্ছা, মানহা কি মেনে নেবে, নাকি রিজেক্ট করে দিবে? আমি কি দেখতে খারাপ নাকি যে আমাকে রিজেক্ট করবে? আমার জন্য কত শত মেয়ে পাগল, আর আমি কিনা ভয় পাচ্ছি। যাহ, এটা লোকে শুনলে কি বলবে? আর আমার প্রস্তাব যদি না মেনে নেয় তাহলে অন্য পথ দেখব। কিন্তু হারাতে পারবো না আপনাকে। যে কোনো মূল্যে আপনাকে আমার চাই মিস মানহা খান। আপনার অ্যাটিটিউড, কথা বার্তার ধরন, চাল চলন সবটা আমার মন কেড়ে নিছে। আপনার আত্মসম্মান বোধটা অনেক প্রখর, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। রাত গভীর হচ্ছে। ঢাকা শহরটা এমন একটা শহর যেখানে সারাটা রাত মানুষ ছুটে চলে। সারাদিনের ক্লান্তি দূর করে রাতের এক প্রহর ঘুমায়। আবার কিছু কিছু মানুষ যারা সারাটা রাত জেগে থেকে কাজ করে যায়। রুমের বেলকনিতে দাঁড়িয়ে রাস্তায় ছুটে চলা যানবাহন দেখতে ব্যস্ত মানহা। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে রাস্তা দিয়ে কয়েকজন মানুষ হেঁটে চলছে। আবার কতজন তাদের প্রিয় মানুষ নিয়ে ঘুরতে বের হয়েছে। মানহা তাচ্ছিল্য হেসে বলে, হায় রে মানুষ, জীবনের জন্য কি না করিস। আবার দিনশেষে কাউকে ঠকাতে ভুলিস না রে। এমন কেন করিস? রাত 11:30 বাজে। খুব ঘুম পাচ্ছে মানহার। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। কালকে একটু মার্কেটে যেতে হবে, কিছু কেনাকাটা আছে। এখন থেকে তাকে এই শহরেই থাকতে হবে। এখান থেকে যাবে না আর। পরিবারের সবার সাথে বাকিটা জীবন পার করবে। বাবা মাকে নিয়ে বাঁচবে। নিজেকে আর লুকিয়ে রাখবে না। কেউ কিছু বলতে আসলে কাউকে ছাড় দেব না। সব কটাকে উচিত জবাব দেব। ভোর 5টায় ঘুম ভেঙে যায় আবরারের। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ফজরের নামাজ পড়ে। রেডি হয়ে নিচে নামে। অনেক দিন হলো তার জিম করা হয় না। কাজের ব্যস্ততার কারণে জিম করতে যাওয়া হয় না। আগে সময় পেলেই যেত। আজ যেহেতু দিনটা তার ভালো, ফজরের নামাজ পড়ে মনে অনেক শান্তি লাগছে তার। তাই ভাবল হাতে এখনও ঢের সময় আছে, বাইরের ঠান্ডা ঠান্ডা বাতাস, চারপাশটা হালকা কুয়াশায় ঢাকা, সব মিলিয়ে পরিবেশটা উপভোগ করতে চায়। তাই জন্য বাসা থেকে বের হয়ে রাস্তায় যায়। দেখে অনেক মানুষই আছে। আবরার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। 8টায় বাসায় ফেরে আবরার। গা থেকে টপ টপ করে ঘাম ঝরছে। বাসায় ঢুকেই সোফায় গিয়ে বসে পড়ে। পা থেকে জুতা আর মোজা খুলে ফেলে। মাকে ডেকে এক গ্লাস পানি দিতে বলে। হালিমা বেগম ছেলের ডাক শুনেই পানি নিয়ে ছুটে আসেন ছেলের কাছে। আবরার মুচকি হেসে মায়ের কাছ থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে ফেলে। হালিমা বেগম আঁচল দিয়ে ছেলের মুখ মুছাতে মুছাতে বলেন,
গোসল করে নিচে আয় বাবা। ঘেমে নে একাকার অবস্থা হয়ে গেছে তোর। গোসল করলে ভালো লাগবে। বাসার সবাই তেজ বলেই ডাকে। আবার অফিসের সবাই ওকে তেজ স্যার বলে। আবরার মুচকি হেসে আচ্ছা বলে দোতলায় হাঁটা ধরে। মা ঠিক বলছে এখন গোসল করলে ভালো লাগবে আর 9টায় তার অফিস আছে। তাকে বের হতে হবে। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আবরারদের পরিবারের সবাই। তখন আনোয়ার হোসেন আবরারকে বলে, তেজ বয়স তো কম হচ্ছে না। আর কত অপেক্ষা করাবে? কবে দাদা দাদি ডাক্তার শুনতে পাব? এবার বিয়েটা তো করো। বাবার কথায় গলায় খাবার আটকে যায় আবরারের। হালিমা বেগম তাড়াতাড়ি পানি দেন ছেলেটা। আর স্বামীকে বকেন। বলার আর সময় পাও না। আবরার খাওয়া বাদ দিয়ে কিছুক্ষণ দম মেরে বসে থেকে বাবার কথার উত্তর দেয়, বাবা আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, সেটা তোমরা সবাই জানো। আমি একটা মেয়েকে পছন্দ করি। খাবার টেবিলের সবাই অনেক অবাক হয় কিন্তু কিছু বলে না। আবরার একটা মেয়েকে পছন্দ করে, এটা তো খুব ভালো কথা। আনোয়ার হোসেন খুশি হয়ে জিজ্ঞেস করেন, মেয়েটা কে? কোথায় থাকে? তার ঠিকানা দে, বিয়ের দিন তারিখ ঠিক করে আসি। কি বলো বাবা তুমি? আনোয়ার হোসেন তার বাবাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ বাবা, একটা সমস্যা আছে। কি সমস্যা? অবাক হয়ে বলেন। বাবা মেয়েটাকে আমি পছন্দ করলেও মেয়েটা আমাকে পছন্দ করে কিনা সেটা জানি না। আমার ছেলেকে কোনো মেয়ে পছন্দ করবে না, এটা হতে পারে না। আমি শিওর মেয়েটাও তোকে পছন্দ করবে বেটা। তাই যেন হয়। তাড়াতাড়ি করে মনের কথাটা বলে দে বেটা। আচ্ছা আমি তাহলে আসি। অফিসে যেতে হবে। বলে খাবার টেবিল ছেড়ে অফিসের উদ্দেশ্য রওনা হয়। সাবধানে যাস বাবা, হালিমা বেগম চেঁচিয়ে বলে ওঠেন। আচ্ছা মা। ডিয়ার প্রেয়সী, আজ আপনার জন্য অপেক্ষা করছে অন্যরকম একটা দিন। যে দিনটা আপনি কখনো চাইলেও ভুলতে পারবেন না বলে মুচকি হাসে আবরার। অক্টোবরের এই সময়টা অন্যান্য দিনগুলোর চেয়ে অনেকটা ভিন্ন। কখনো কাঠফাটা রোদ, কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো শীতের হাতছানি। কখনো ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে তো কখনো ঝুপঝাপ করে। কখনো বিদ্যুৎ চমকায় তো কখনো শিলাবৃষ্টি হয়। ঠিক যেন একটি বৃত্তের কেন্দ্র বিন্দুর মতো। এই মাসটা অন্য মাসগুলোর থেকে ভিন্ন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে গোধূলি বেলা, গোধূলি গড়িয়ে সন্ধ্যা। এখন গোধূলি বেলা, চারপাশটা লালচে আভায় ছড়িয়ে পড়ছে। খোলা আকাশের নিচে বসে আছে আবরার। কারোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সে তার প্রেয়সীর জন্য অপেক্ষা করছে। মনে পড়ে প্রেয়সীকে কাল রাতে ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখছে, সে যেন তার সাথে দেখা করে। খুব ইম্পর্ট্যান্ট কথা আছে নাকি? প্রেয়সীকে নীল রঙের শাড়ি পরে আসতে বলছে। নীল রং তার খুব পছন্দের। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। বারবার হাত ঘড়ি দেখছে। কখন আসবে? অন্য সময় হলে কখন পার হয়ে যেত, আর এখন ঘড়ির কাঁটা যেন সরছে না। নীল রঙের শাড়ি, গোল্ডেন কালারের হিজাব, মুখে মাস্ক পরা রমণী আবরারের দিকে এগিয়ে আসছে। এক অপরূপ সৌন্দর্যের অধিকারী নারী, যাকে দেখে আবরারের হার্টবিট দ্রুত উঠানামা করছে। বুকে হাত দিয়ে অপলক তাকিয়ে আছে প্রেয়সীর দিকে। একটা ঘোরের মধ্যে চলে গেছে সে। মানহা আবরারের সামনে এসে দাঁড়ায়। আবরারের কোনো নড়চড় নেই, তার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি হয়। মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার, এমন হা করে কি দেখছেন? আমাকে আগে কখনো দেখেননি। মানহার কথায় কিছুটা লজ্জা পায় আবরার। নিজেকে স্বাভাবিক করে নেয়। মাথা চুলকে বলে, খুব সুন্দর লাগছে আপনাকে। ধন্যবাদ মুচকি হেসে বলে, আচ্ছা চলুন বসে কথা বলি। আবরার মাথা নাড়িয়ে সায় দেয়। দুজনে গিয়ে একটা বেঞ্চে বসে। আবরার কি দিয়ে কথা বলা শুরু করবে দ্বিধায় পড়ে যায়। বলতে গিয়ে থেমে যাচ্ছে বারবার। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। মানহা প্রথম থেকেই লক্ষ্য করে আবরার কিছু একটা বলবে কিন্তু পারছে না। সেজন্য মানহা নিজেই বলে, মিস্টার আবরার তেজ, আপনি ঠিক আছেন তো? আপনাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে আপনি ঠিক নয়। আসলে আপনি শান্ত হয়ে বসুন। কিছু কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন?
আসলে খুব নার্ভাস ফিল হচ্ছে। কেমনে কি করব বুঝছি না। কেন? আর কি করতে চাইছেন? আপনি মেসেজ দিয়ে বললেন ইম্পর্ট্যান্ট কথা আছে। কি কথা বলুন? সেটাই তো বলতে চাচ্ছি কিন্তু পারছি না বিড়বিড় করে বলে। কিছু বললেন? না না। হে আল্লাহ প্লিজ মনে শক্তি দাও। খুব ভয় করছে যদি মেনে না নেয়। আগে কখনো কোনো মেয়েকে প্রপোজ করিনি। কিভাবে করি যে মনে মনে বলে। আবরার আপনি চুপ করে আছেন কেন? কি বলার জন্য আসতে বলছেন সেটা তো বলুন। আর কতক্ষণ ওয়েট করব? আবরার নিশ্চুপ। কিন্তু এভাবে চুপ করে থাকলে সে কখনোই তার মনের কথা বলতে পারবে না। তাই এবার মনে মনে প্রস্তুতি নেয়। আবরার উঠে দাঁড়ায়। হঠাৎ আবরারকে দাঁড়াতে দেখে অবাক হয় মানহা। হঠাৎ উঠে দাঁড়ালো কেন? বিস্ময়ে মানহা নিজেও উঠে দাঁড়িয়ে বলে। কি হয়েছে আপনার? উঠলেন কেন? এবার আবরার হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে মানহার সামনে ধরে বলে। দেখুন মিস মানহা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে লাইক করি না। যা বলার সরাসরি বলি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনাকে আমার জীবনসঙ্গী করতে চাই। আপনাকে খুব ভালোবেসে ফেলছি। আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না। সবসময় আপনার কথা মনে হয়। আমি ঠিক করে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, কোনো কাজে মন দিতে পারছি না। যাই করতে যাচ্ছি না কেন বারবার আপনার মায়াবী মুখটা ভেসে উঠছে। এক কথায় আপনাকে ছাড়া আমার চলবে না। আবরার তেজ আপনাকে ছাড়া ভালো নেই। আপনাকে ছাড়া অসম্পূর্ণ। হবেন কি আমার অর্ধাঙ্গিনী? হবেন কি আমার সুখ দুঃখের সাথী? আপনাকে কখনো কষ্ট পেতে দেবও না। কোনো দুঃখ আপনাকে উঠে পারবে না। সব সময় আগলে রাখব টাস্ট মি বনবিড়াল। এক নিঃশ্বাসে বলে দম নেয় আবরার। মানহা বিস্ময়ে তাকিয়ে আছে আবরারের দিকে। লোকটা কি পাগল হয়ে গেছে? কি সব যা তা বলছে। এটা কখনো সম্ভব নয়। মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে মানহা। কোনো কথা বলার শক্তি পাচ্ছে না সে। কি বলবে সে? আশেপাশের মানুষগুলো কেমন করে তাকিয়ে আছে তাদের দিকে। মানহাকে চুপ থাকতে দেখে ফের বলে। প্লিজ অ্যাকসেপ্ট করুন। চুপ করে থাকবেন না। অনেক আশা নিয়ে এসেছি। ফিরিয়ে দেবেন না। এভাবে আর কতক্ষণ বসে থাকব? হাঁটু গেড়ে থাকতে কষ্ট হচ্ছে। মানহা মুখ খোলে। সে যতই চুপ থাকবে ততই ঝামেলা বাড়বে বরং কমবে না। আবরার আপনি উঠে দাঁড়ান। এভাবে বসে থাকবেন না। মানহার কথা শুনে মুখ কালো হয়ে যায়। মানহার দিকে তাকিয়ে বলে আপনি অ্যাকসেপ্ট না করা অবধি আমি দাঁড়াব না। বোঝার চেষ্টা করুন আবরার। লোকে দেখছে আমাদের। কেমন করে তাকাচ্ছে দেখুন। দেখুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আবরার কে আর কিছু বলতে দেয় না। হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলে। আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি। পার্কের নিরিবিলি জায়গায় চলুন। বলে হাঁটা ধরে মানহা। মানহাকে অনুসরণ করে পিছে পিছে যায় আবরার। পার্কের এক সাইডে আসে দুজন। এখানে কোনো মানুষজন নেই। আছে শুধু আবরার আর মানহা। দুজনে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে মানহা বলে। আবরার আপনি যেটা বলছেন সেটা কখনোই সম্ভব না। আপনি আমার অতীত সম্পর্কে কিছু জানেন না। তাই হয়তো পাগলামি করছেন। যখন জানবেন তখন ছুটে পালাবেন। আমি সবটা জানি। আর জেনে শুনেই আপনাকে এই প্রস্তাব দিচ্ছি। মানহা চমকে জিজ্ঞেস করে, আপনি জানেন মানে? কিভাবে? আমি একজন ডিভোর্সি মেয়ে। সেটা যেভাবেই হোক না কেন। আপনার অতীত নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি আপনাকে ভালোবেসেছি আপনার ভিতরের সৌন্দর্য দেখে। আপনার বাইরের সৌন্দর্য দেখে নয়। আপনার আত্মসম্মান বোধ দেখে। আপনি কখনো অন্যায় দেখে চুপ করে থাকবেন না। আপনাকে যে যা বলবে আপনি তাকে উচিত জবাব দেবেন। আমি এটাই চাই। এরপরেও কি আমাকে অ্যাকসেপ্ট করতে সমস্যা আছে? হ্যাঁ। কি বলছেন? এত কিছু বলার পরেও? জি। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে পস্তাবেন। আমরা যখন পায়ে ঠেলে জিনিস মাথায় তুলি তখন আমাদেরকে পস্তাতেই হবে। আজ না হয় কাল। মানহা, কি বলছেন আপনি এসব? আমি একজন অ্যাডাল্ট পারসন। আমার বুঝার ক্ষমতা আছে।
আমি কোনো আবেগে এসব বলছি না। কোনোটা আবেগ আর কোনোটা ভালোবাসা সেটা আমি বুঝি। আচ্ছা বেশ, আপনার কথায় মেনে নিলাম। কিন্তু আপনি আমার একটা কথার উত্তর দেন তো। জি বলুন। আপনার পরিবার আমাকে মেনে নেবে? জেনে শুনে একটা ডিভোর্সি মেয়েকে কেউ তার পুত্র বধূ হিসেবে মেনে নেবে আপনিই বলুন। অবশ্যই। কেন নেবে না? মুখে বলা যতটা সহজ কাজে করা ঠিক তার থেকে কঠিন মিস্টার আবরার তেজ। আপনি বাস্তবতা বুঝার চেষ্টা করুন। আপনি আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন। আমার মতো ডিভোর্সি মেয়েকে আপনার সাথে মানায় না। আমার পরিবারকে আমি চিনি। তারা আপনাকে মেনে নেবে। তাদের কোনো সমস্যা নেই। আপনি রাজি থাকলে আমি সব ম্যানেজ করে নেব। আপনার পরিবারের সবাই মেনে নিলেও আপনার মা কখনোই মেনে নিতে পারবে না। কোনো মাই চায় না তার সন্তান কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করুক। তার একমাত্র ছেলেকে কখনোই এমন একটা মেয়ের সাথে বিয়ে দেব না। আমার মা অনেক ভালো মানুষ। তোমার কথা বললে কখনোই না করবে না। তোমাকে অনেক পছন্দ করে মা। আমি সেটা জানি আবরার। আন্টি খুব ভালো মানুষ। কিন্তু বললাম না আমি একটা ডিভোর্সি মেয়ে। সমাজে কেউ ডিভোর্সি মেয়ে মেনে নেয় না। আমি কখনোই আপনার লাইফটা নিজ হাতে শেষ করতে পারবো না। প্লিজ আপনি চলে যান। আর কখনো আমার সামনে আসবেন না। মানহা, এভাবে বলতে পারছেন? আমি আপনাকে খুব ভালোবাসি। আপনাকে ছাড়া থাকতে পারবো না করুণ গলায় বলে। আমি আর কোনো কথা বলতে বা শুনতে চাই না। ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন। আমার আশায় থাকাটা বোকামি ছাড়া কিছুই না। ভালো থাকবেন বলে চলে যায় মানহা। মানহার যাওয়ার পানে একাধারে তাকিয়ে থাকে আবরার। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কেউ দেখার আগেই সেটা আড়াল করে নেয়। সে হেরে যেতে পারে না। মানহার মন সে জয় করেই ছাড়বে। আপনি কাজটা ঠিক করলেন না বনবিড়াল। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো বাঁকা করতেই হবে বলে রহস্যময়ী হাসে। বিধ্বস্ত অবস্থায় বাসায় ফেরে আবরার। নিজেকে বড্ড অসহায় লাগছে। যেখানে সব মেয়ে তার জন্য পাগল সেখানে একটা মেয়ে তাকে পাত্তা দিল না। ভাবতেই অবাক করা বিষয়। সেদিনের পর আর মানহার সাথে দেখা হয়নি আবরারের। অফিসের কাজে খুব ব্যস্ত হয়ে পড়ে আবরার। খাওয়ার সময় পর্যন্ত পাচ্ছে না। আজ সন্ধ্যায় একটা মিটিং আছে তাদের। সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ডিলটা পেলে তাদের কোম্পানির জন্য অনেক ভালো হবে। সেজন্য দিন-রাত 24 ঘন্টা তার পিছে ব্যয় করছে। সমস্ত ফাইল নিজে চেক করছে। এই ডিলটা কিছুতেই হাতছাড়া করতে চায় না সে। সন্ধ্যা 7টায় একটা রেস্তোরাঁয় গিয়ে পৌঁছায় আবরার আর তার পিএ ঈশান। আবরার নিজে এই ডিলটা হ্যান্ডেল করবে বলে কাউকে এর দায়িত্ব দেয়নি। সেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের মেয়ে তিশা চৌধুরী। আবরার সেখানে গিয়ে দাঁড়ালে তিশা উঠে দাঁড়িয়ে বলে, মিস্টার তেজ প্লিজ দাঁড়িয়ে না থেকে বসুন। আবরার ধন্যবাদ বলে নিজের সিটে বসে পড়ে। কিছুক্ষণ চুপ থেকে বলে, চলুন তাহলে কাজের কথায় যাওয়া যাক। আমার হাতে বেশি সময় নেই। মিস্টার তেজ ডিল সাইন করার আগে আপনার সাথে অন্য একটা ডিল করতে চায়। যদি আমার প্রথম ডিলে রাজি হন তাহলে আমি পেপারে সাইন করব তার আগে নয় বলে মুচকি হাসে। তিশার কথায় অবাক হলেও কিছু বলে না। চুপ করে থেকে বলে আচ্ছা কি ডিল বলুন। শুনুন আমি ভনিতা করা পছন্দ করি না। তাই সোজাসুজি বলছি প্রথম দেখাতেই আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনাকে আমার লাইফ পার্টনার করতে চাই। হোয়াট? রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগ কন্ট্রোল করে বলে, আপনাদের সাথে কথা কাজ তো এটা ছিল না মিস তিশা। দেখুন সেটা তো আমিও জানি। বাট এতদিন আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি। বাট আপনাকে কখনো সামনাসামনি দেখা হয়নি। অবশ্য দেখা হতো যদি আমি দেশে থাকতাম। এখন বলুন আপনি কি রাজি আছেন? পাশ থেকে ঈশান কিছু বলতে গেলে ইশারায় থেমে যেতে বলে আবরার। বিষয়টা সে দেখছে। মিস তিশা চৌধুরী এটা কখনোই পসিবল নয়। মানুষকে ভালো লাগতেই পারে তাই বলে, সবাইকে তো আর লাইফ পার্টনার করা যায় না। তাচ্ছিল্য হেসে বলে, আপনি কি মিন করতে চাইছেন মিস্টার তেজ? আপনার আর আমার যদি বিয়ে হয় তাহলে দুই পরিবারের ভালো হবে।
বিশেষ করে আমাদের বিজনেসে অনেক লাভ হবে। আমরা যে বিষয়ে এখানে এসেছি সেটা না করে অন্য প্রসঙ্গ টেনে না আনায় ভালো না মিস তিশা। সরি মিস্টার তেজ, আপনাদের কোম্পানির সাথে আমি ডিল করতে পারবো না। আপনি যদি আমার শর্তে রাজি থাকেন তাহলেই আমি সাইন করব। ওকে ফাইন। লাগবে না আপনাদের সাইন করা। আমি ও বিজনেস করতে চাই না আপনাদের মতো মানুষদের সাথে। ভেবে বলছেন তো? আপনাদের কোম্পানির কিন্তু অনেক ক্ষতি হবে। সামান্য এতটুকু ক্ষতিতে আমাদের কোম্পানির কিছু হবে না ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসি বলে চলে যেতে গিয়ে থেমে যায়। পিছে ফিরে বলে, আর একটা কথা শুনে রাখুন মিস তিশা চৌধুরী। আবরার তেজ কখনো কারোর কাছে মাথা নত করে না বলে হন হন করে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায় আবরার আর তার পিয়ে। আবরার চলে গেলে সজোরে টেবিলে ঘুষি মেরে দেয় তিশা। রাগেতে গিরে গাঁটটা ছুটে যাচ্ছে তার। তাকে অপমান করা, তিশা চৌধুরীকে অপমান করা, এটা মেনে নেওয়া যায় না। এর ফল ভালো হবে না মিস্টার তেজ। তিশার পিয়ে আরাফ বলে, ম্যাম প্লিজ শান্ত হন। আপনাকে সবাই দেখছে। কেমন করে তাকিয়ে আছে দেখুন। তিশা চারপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। টেবিল থেকে ব্যাগ নিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায় তিশা। নিরিবিলি গাড়ি ড্রাইভ করছে আবরার। তার পাশে চুপ করে বসে আছে ঈশান। সে তার স্যারকে দেখছে। এত কিছু চুপচাপ কেমনে মেনে নিল? মেয়েটাকে আরেকটু দিল না কেন? সে হলে তো আচ্ছা করে বকে দিত। তার ভাবনার মাঝেই বলে, ঈশান কিছু বলবে। ঈশান চমকে ওঠে, সে যে কিছু বলতে চায় সেটা স্যার কিভাবে বুঝল? কি হলো, মুখটা এমন করে রাখছ কেন? গার্লফ্রেন্ডে কি ছ্যাঁকা দিছে? না স্যার, আসলে স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার, মেয়েটাকে রিজেক্ট কেন করলেন? কেন করছি সেটা বড় বিষয় নয়। মেয়েটাকে দেখে তোমার পছন্দ হলে আমাকে বলতে পারো, তার সাথে বিয়ের ব্যবস্থা করে দেব। স্যার, এসব আপনি কি বলছেন? এমন ছেঁচড়া গায়ে পড়া মেয়েকে আমার কিভাবে পছন্দ হতে পারে? দেখলেন না মেয়েটা কেমন শর্ট ড্রেস পরে আসছে? এমন মেয়েকে আমার ভালো লাগে না। আর প্রথম দেখায় কিভাবে আমাদের সাথে এমন করতে পারল বিষয়টা ভেবে দেখছেন? বাহ, তোমার তো দেখি সব দিকে খেয়াল আছে। গুড জব। মেয়েটার ব্যাপারে আর একটা কোথাও বলবে না। যদি বলো তো দিনার সাথে ব্রেকআপ করিয়ে দেব। প্লিজ স্যার, এমনটা করবেন না। আমি আর একটা কোথাও বলবো না, এই মুখে হাত দিলাম বলে আঙুল দিয়ে ঠোঁট চেপে রাখে। আবরার ঈশানের অবস্থা দেখে মুচকি হাসে। ডিলটার জন্য তার অনেক খারাপ লাগে। 2টা দিন খেয়ে না খেয়ে কাজ করছে। অবশ্য মানহার জন্য এমন 1000টা ডিল চলে গেলেও তার কিচ্ছু যায় আসে না। মানহার কথা মনে পড়লে মুচকি মুচকি হাসে। আবরারকে হঠাৎ করে হাসতে দেখে ঈশানের খটকা লাগে। স্যার কেন হাসছে? নিশ্চিত কিছু একটা ঘাপলা আছে। ঈশান কিছুটা সাহস জুগিয়ে বলে। স্যার যদি কিছু মনে না করেন আর একটা কথা বলবো। ঈশানের কথা শুনে আবরার ঈশানের দিকে তাকায়। আবরারের তাকানো দেখে বলে, থাক স্যার, কিছু বলছি না। কি বলবে বলো? সত্যি বলবো স্যার। ভনিতা বাদ দিয়ে বলো ঈশান। স্যার, আপনি কি প্রেমে পড়েছেন? ঈশানের কথায় গাড়ি জোরে ব্রেক করে। ঈশানের দিকে তাকিয়ে বলে, কি বললে তুমি? আসলে স্যার, আপনাকে দেখে মনে হলো আপনি প্রেমে পড়েছেন। যার প্রেমে পড়ছেন তার কথা মনে করে মুচকি মুচকি হাসছেন। ওহ! আবরারের ব্যবহারে টাস্কি খেয়ে যায় ঈশান। শুধু ওহ বলল। ব্যাপারটা কি? এখন যদি জিজ্ঞেস করে তাহলে তার কপালে বহুত দুঃখ আছে, তাই চুপ থাকা শ্রেয় বলে মনে হয়। নীরা কখন থেকে মানহার জন্য অপেক্ষা করছে। মানহা আসলে তারা বাসা থেকে বের হবে। এখন মানহাকে নিয়ে তাদের বাসায় যাবে। তার কিছু বই সেখানে আছে। মানহা যেতে রাজি হয় না, কিন্তু নীরার জেদের কাছে হার মানতে হয়। তাকে ছাড়া সে যাবে না। বিকালের মধ্যে চলে আসবে। মানহা নিজের রুমে তৈরি হচ্ছে। শুধুমাত্র অয়ন ভাইয়ের জন্য সেখানে যেতে হচ্ছে। শোরুমে অনেক ভিড়, সে নাকি যেতে পারবে না।
আজ ফ্রাইডে হওয়ায় চাপ বেশি। ছুটির দিনে সবাই কেনাকাটা করতে যায়। অগত্য রেডি হয়ে নিচে নামে মানহা। দেখে নীরা আর তানসী দুজনে তার জন্য অপেক্ষা করছে। তিনজনে বেরিয়ে যায় বাসা থেকে, উদ্দেশ্য তাদের অয়নের শ্বশুর বাড়ি। মানহা, নীরা, তানসী তিনজনেই জর্জেট 3 পিস পরছে, তার সাথে ম্যাচিং হিজাব। তিনজনেরই মুখ ঢাকা। কেউ দেখলে চেনার উপায় নেয় তারা কারা। সেজন্য তিনজনই ভিন্ন রকম সেজে বের হইছে। তারা গাড়ি নেয়নি। গাড়ি বাবা আর চাচ্চু নিয়ে গেছে। তাদের একটাই গাড়ি আর 2টা বাইক। তিনজনে একটা অটোতে উঠে পড়ে। অটোওয়ালা জিজ্ঞেস করে কোথায় যাবেন। নীরা উত্তরা বলে। লোকটা নিজের মতো অটো চালাতে ব্যস্ত। অটোর ভিতর তিনজনে গল্প করতে করতে পৌঁছে যায় নীরাদের বাসার সামনে। অটো থেকে নেমে পড়ে তিনজন। নীরা ভাড়া মিটিয়ে তার সাথে আসতে বলে। হাঁটতে হাঁটতে মানহার মনে পড়ে যায় সেদিনের কথা। সেদিন মার্কেটে যাওয়ার কথা থাকলেও আবরারের জন্য আর যাওয়া হয় না। সেদিনের পর আর দেখা হয়নি তাদের। নীরার ডাকে ভাবনার ছেদ পড়ে মানহার। নীরার পিছন পিছন বাড়ির ভিতরে ঢোকে। সেখানে গিয়ে আরেক বিপত্তি ঘটে। যদি আগে থেকে জানতে পারত এমন কিছু হতে পারে, তাহলে কখনোই আসতো না মানহা। মিনিট 10 হয়েছে মানহারা আবরারদের বাড়ি আসছে। ড্রয়িং রুমে বসে চারপাশটা দেখছে। নীরার মা হালিমা বেগম তাদেরকে বসিয়ে রেখে গেছেন চা নাস্তা আনতে। নীরা আর তানসী কথা বললেও মানহা বলে না, সে চুপ করে আছে। সে আছে গভীর ভাবনায়। আবরার যদি সামনাসামনি বেঁধে যায় তখন কি করবে? তাদের বাড়ি এসে তাকেই এভয়েড করা কেমন একটা হয়ে যায়। নীরা অনেকক্ষণ ধরে খেয়াল করছে মানহা আসার পর থেকে কেমন চুপচাপ হয়ে আছে। কিছু একটা ভেবে মুচকি হাসে নীরা। সে তো খুব করেই জানে তার মানহা আপু কেন এমন করে আছে। নীরার মনে পড়ে যায় সেদিনের কথা, যখন আবরার ফোন দিয়ে তাকে সব বলে। আর আজ তার ভাইয়ের কথা মতো মানহাকে তাদের বাড়ি আনছে, পরিকল্পিতভাবে প্ল্যান করে এখানে আসছে। মানহা যদি কোনো মতে জানত তাহলে কখনো আসতো না। তাই তো এত লুকোচুরি। নীরার ভাবনার ছেদ পড়ে মানহার কথায়। তোমার আবার কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? আগে কখনো দেখনি নাকি আজকে একটু বেশি সুন্দর লাগছে? কোনোটা ভ্রু নাচিয়ে বলে। মানহার কথায় ব্যাবাচ্যাকা খেয়ে যায় নীরা। আমতা আমতা করে বলে, তুমি চুপচাপ আছো কেন? তাই দেখছিলাম আর কি। নীরার কথার পরিপ্রেক্ষিতে মানহা কিছু বলে না। তার আগেই হালিমা বেগম চলে আসেন। তিনজনের হাতে চা দিলেন, সাথে বিস্কুট ও দিলেন। সেগুলো খেয়ে নীরা তার রুমে নিয়ে যায়। নীরার রুমে গিয়ে তানসী ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। তানসীর কাণ্ডে হেসে ওঠে দুজনে। দুজনকে হাসতে দেখে তানসী নিজেও হো হো করে হেসে ওঠে। ছাদে একা দাঁড়িয়ে আছে মানহা। সেই কখন তাকে রেখে নিচে গেছে নীরা। একা একা বোরিং লাগছে তার। রোদের প্রখরতা বাড়ছে। এখন নাগাদ 12টা বাজে। ছাদে লাগানো কাঠগোলাপের দিকে নজর পড়ে তার। মুহূর্তেই অনেক ভালো লাগা কাজ করে। হেঁটে গিয়ে কাঠগোলাপের কাছে দাঁড়ায়। ঝুঁকে একটা ফুল ছিঁড়তে যায়, কিন্তু পুরুষালী কণ্ঠ পেয়ে থেমে যায় মানহা। কারোর অনুমতি ছাড়া তার ফুল গাছ থেকে ফুল ছেঁড়া ঘোর অপরাধ, সেটা কি মিস মানহা খান জানে না। মানহা পিছনে ফিরে আবরারকে দেখে চমকে যায়। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। যাকে সে ইগনোর করছে, যার সামনে পড়বে না বলে দেখে শুনে চলছে, আর এখন সেই তার সামনে। ভদ্রতার খাতিরে বলে, সরি, আমি জানতাম না গাছটা আপনার। বলে পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কিন্তু পারে না। আবরারের কথায় থেমে যেতে হয় তাকে। আমাকে ইগনোর করছেন আপনি? আমি কি করেছি? আবরারের সামনে এসে বলে, আপনি জানেন না কি করছেন? দেখুন মানহা, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনাকে ছাড়া আমি ভালো নেই, করুন গলায় বলে। আবরারের চাহনি দেখে খারাপ লাগে মানহার। কিন্তু কিছু করার নেই তার। সে আর কোনো পুরুষের সাথে নিজেকে জড়াতে চায় না। আবরার সব দিক থেকেই পারফেক্ট, কিন্তু একটা রয়েই যায়। আপনি চুপ করে আছেন কেন মানহা? প্লিজ কথা বলুন। মিস্টার আবরার, আপনি যেটা বলছেন সেটা কখনোই সম্ভব না। আর আমি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। এখানে যে কেউ চলে আসতে পারে। আপনি প্লিজ চলে যান। আন্টি দেখলে খারাপ ভাববে।
আমি চাই না আন্টি আমাকে খারাপ ভাবুক। এখানে কেউ আসবে না। আর আপনাকে কেউ খারাপ বলবেও না। আচ্ছা, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন তো। আমি কি দেখতে খুব খারাপ? আমাকে এত অপছন্দ কেন আপনার? আমি কি কখনো বলছি আমি আপনাকে অপছন্দ করি? কেন নিজেকে খারাপ বলছে? বলে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। আবরার মানহার হাত ধরে দাঁড় করিয়ে দেয়। আবরারের কি হলো সে জানে না। আচমকা মানহা জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে চলে যেয়েন না। আপনাকে খুব ভালোবাসি। খুব ভালোবাসি। হঠাৎ এমন কিছু হবে কল্পনার বাইরে ছিল মানহার। আচমকা শরীর জুড়ে শীতল বাতাস বয়ে যায়। এক অন্যরকম অনুভূতির সাথে পরিচয় হয়। এ কেমন অনুভূতি? আবরারের হুঁশ আসতে ছিটকে দূরে সরে যায়। সে কি করল? আবেগে মানহাকে জড়িয়ে ধরল। মানহা এখন কি ভাববে? সে খারাপ। মানহা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়। তার সাথে এতক্ষণ কি হলো সেটা বুঝে উঠতে সময় লাগে। আশ্চর্য হয়ে আবরারের দিকে তাকায় দেখে সে মাথা নিচু করে আছে। আবরার মানহার দিকে তাকিয়ে বলে, সরি। আমি বুঝতে পারিনি এমন কিছু করে ফেলব। আই এম এক্সট্রিমলি সরি। এমনটা আর হবে না। বলে গট গট পায়ে হেঁটে চলে যায়। মানহা বিস্ময় এখনো আবরারের যাওয়ার পানে চেয়ে থাকে। এমন একটা আপত্তিকর ঘটনা ঘটবে কখনো বুঝতে পারেনি। এমন কিছু ঘটতে পারে যদি বুঝত তাহলে কখনোই আসত না। বিকালে বাসায় চলে আসে তিনজনে। সেই ঘটনার পর থেকে মানহা চুপচাপ হয়ে গেছে। কারোর সাথে কথা বলেনি। বিকালের পর থেকে রুম থেকে আর বের হয়নি। সন্ধ্যায় পর নীরা এসে ডাকলেও সায় দেয়নি। নীরা বুঝতে পারছে কিছু একটা হয়েছে। তানিয়া বেগম রাতের খাবার খাওয়ার জন্য ডাকলেও বলছে তার খিদে নেই, খাবে না। সারারাত এপাশ ওপাশ করে। চোখে কিছুতেই ঘুম আসে না। বারবার তখনকার ঘটনা চোখের সামনে ভেসে উঠছে, কিছুতেই ভুলতে পারছে না। কেন এমন হচ্ছে তার? এভাবেই কখন ঘুমিয়ে পড়ে টের পায় না। রাত 1টা। আবরার এখনো বিছানায় যেতে পারেনি। তার ভিতরে অস্থিরতা কাজ করে। সে খুব ভুল করে ফেলছে। মানহাকে সে স্পর্শ করছে। সে তো এমনটা করতে চায়নি। মানহাকে সে হালাল করে পেতে চায়। এই অস্থিরতার কারণে সারাটা রাত ঘুম হয় না তার। ভোর রাতে চোখটা একটু লেগে আসছিল। ফজরের আজান কানে আসতেই ধরফরিয়ে উঠে বসে নামাজ পড়ার জন্য ফ্রেশ হয়ে অজু করে জানামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে বেলকনিতে দাঁড়ায়। চারপাশটা কুয়াশায় ঢেকে গেছে। আগের থেকে অনেকটা বেশি কুয়াশা পড়া শুরু করছে। অক্টোবর শেষ হতে চলল, কুয়াশা তো পড়বেই। দূর থেকে একজোড়া শালিক পাখি দেখা যায়। দুজনে দুদিকে মুখ করে বসে আছে। সেটা দেখে আবরার হেসে ওঠে, বলে, খুব অভিমান হয়েছে তাই না তোদের? অভিমান না রেখে দ্রুত মিটিয়ে নে, নইলে সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। একটু পরেই শালিক জোড়া মুখোমুখি হয়ে বসে। আবরারের অনেক ভালো লাগে। কি সুন্দর তারা মিলে গেলে। মানহা যদি তার মনের কথাগুলো বুঝত তাহলে কত সুন্দর একটা সংসার হতো। একজোড়া শালিকের মতো তাদেরও টোনাটুনির সংসার হতো। কিন্তু সেটা তো এখনো ঢের দেরি আছে। তার বনবিড়াল এখন কোনো পুরুষকে টাস্ট করতে পারছে না। কিন্তু তার বিশ্বাস বনবিড়াল তার ভালোবাসা ঠিকই বুঝবে। খুব তাড়াতাড়ি। আজ বিকালে হবে খেলা। বনবিড়াল, আজ বিকাল থেকে শুরু তোমাকে আমার করে পাওয়ার খেলা। তোমাকে যে আমার হতেই হবে। আমায় ছাড়া তুমি আর কারোর হবে না। ইটস মাই প্রমিস। এটা আমার কাছে আমার প্রমিজ। তোমাকে আমার করেই ছাড়ব ডিয়ার বনবিড়াল, বলে মুচকি মুচকি হাসতে থাকে। এখন যদি তাকে কেউ দেখে তাহলে সে বলবে সে পাগলের মতো হাসছে কেন। সে তো পাগল তার বনবিড়ালের প্রেমে। তার বনবিড়ালের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর বনবিড়ালের মন জয় করার জন্য নিজেকে তৈরি করে নিচ্ছে। দুপুরের পর থেকে খুব বৃষ্টি হচ্ছে। সাথে খুব বাতাস হচ্ছে। আবার বিদ্যুৎ চমকাচ্ছে। খান বাড়ির পিছিয়ে সদস্যগুলো প্ল্যান করছিল তারা সবাই ঘুরতে বের হবে। অয়ন সবাইকে ট্রিট দেব। সকলে রাজি ছিল, বাট হুট করে বৃষ্টি শুরু হয়ে তাদের সব প্ল্যান ভেস্তে গেল। এই নিয়ে দুঃখের শেষ নেয় তাদের। দুপুর থেকে বৃষ্টি হচ্ছে তো থামার নাম গন্ধ নেয়।
এখন প্রায় 5টা বাজতে চলল। সকলে মানহার রুমে বসে আড্ডা দিচ্ছে। বাইরে যেতে পারল না তো কি হয়েছে, বাড়িতেই তারা আনন্দ উল্লাস করবে, সেই মোতাবেক সবাই মানহার রুমে হাজির হয়েছে। এখন কি খেলা করবে সেটাই ভাবছে। সবাই যখন ভাবতে ব্যস্ত তখন মানহা চিল্লিয়ে বলে, পেয়েছি। সবাই অবাক হয়ে বলে, কি পেয়েছিস? খেলা। কি খেলা? গানের কলি। এটা খেললে খুব মজা হবে। বাট খেলাটা হবে 2 দলে। আমরা মেয়েরা একটা দল আর তোমরা ছেলেরা একটা দল। কি বলো সবাই? হ্যাঁ। কিন্তু? অয়ন বলে। মানহা জিজ্ঞেস করে, কিন্তু কি ভাইয়া? কিছু না, ঠিক আছে। আচ্ছা তাহলে শোনো, প্রথমে টস করা হবে, যাদের প্রথম দান পড়বে তারা গান ধরবে। এবং গানের লাস্ট অক্ষর দিয়ে পরবর্তী গান ধরা হবে। ওকে? ওকে ওকে। তাহলে শুরু করা যাক। মানহা, তানসি আর নীরা একদিকে বসে, আর তাদের বিপরীত পাশে অয়ন, মিরাজ আর তাসকিন বসে। 5 টাকার কয়েন দিয়ে টস করা হয়। অয়নরা শাপলা আর মানহারা সেতু। কাদের প্রথমে পড়ে সে নিয়ে কি উত্তেজনা তাদের মাঝে। মিরাজ তো বারবার বলছে তাদের শাপলা পড়বে, তানসি মিরাজের কথায় মুখ ভেঙচি কেটে বলে, হ্যাঁ আসছে আমার শাপলাওয়ালা, দেখিস আমাদের সেতু পড়বে। মিরাজ সেও কম যায় না। সেও বলে, দেখ তানু বিবি, মুখ ভাঙাবি না বলে দিলাম। মানহা বুঝতে পারে মিরাজদের ঝগড়া কোথায় গিয়ে দাঁড়াবে, তাই আগে বাগেই থামিয়ে দেয় দুজনকে। মানহা কয়েনটা উপরে উঠিয়ে নিজের হাতের মাঝে ধরে ফেলে। তারপর তার উপর থেকে হাতটা সরিয়ে দেখে সেতু পড়ছে। তানসি চেঁচিয়ে বলে, দেখলি মিরাজ, তোকে বলছিলাম না আমরাই পাব। খেলা শুরু হয়ে যায়। তানসি ন দিয়ে ধরে। মিরাজ লাফ মেরে বলে, না রে না, আর তো পারে না, আন্ডারস্কোর, এই থামো তুই, তোকে আর বলতে হবে না। যা গলা তোর, তানসি বলে ওঠে। মিরাজ ক্ষেপে ওঠে। শর্ত সাপেক্ষ লাস্টের অক্ষর দিয়ে মানহাদের বলতে হবে। আবারও ন দিয়ে। তিনজনে ভাবতে থাকে, কিন্তু মনে পড়ছে না। তানসি ন দিয়ে মিরাজের গাওয়া গানটায় পারত। এখন কি করবে? নখ কামড়াতে থাকে। খানিক পরে মানহা বলে, আমি পারবানে। তানসির চোখ চকচক করে ওঠে। আপু তাড়াতাড়ি বলো। নাগর আমার নিঠুর বড়, মনও বোঝে না। আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। সবাই করতালি দেয়। মানহার গানের প্রশংসা করে। মানহা খুব সুন্দর গান গাইতে পারে। নীরা এই প্রথম মানহার কণ্ঠে গান শুনছে। সে তো মুগ্ধ হয়ে গেছে, এত সুন্দর গলা। সে তো জানতই না। মানহা শুধু মুচকি হাসে, কিছু বলে না। অনেক হাসি ঠাট্টার মাধ্যমে তাদের গানের কলি খেলাটা শেষ হয়। মানহারা জিতে যায়, কারণ তাসকিন তেমন একটা গান পারে না। অয়ন মোটামুটি ভালোই পারে, তাও আবার নীরার জন্য শেখা, তাই এখন কাজে দিল। আর মিরাজ খুব সুন্দর গান পারে। একটা গানে তারা হেরে যায়। বৃষ্টি হওয়ার সুবাদে খিচুড়ি রান্না করে খান বাড়ি, কারণ বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে চলে। এটা তো হতে পারে না। খিচুড়ির সাথে ডিম ভাজি। ডিনারটা জমে ক্ষীর। সবাই তৃপ্তি সহকারে খায়। যে যার মতো খেয়ে সবাই ঘুমাতে চলে যায়। অনেক রাত হয়ে গেছে। মানহা বৃষ্টি ভেজা রাত উপভোগ করছে। বেলকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার কেন যেন মনে হচ্ছে তাকে কেউ দেখছে, খুব গভীরভাবে। কিন্তু আশেপাশে কাউকে দেখছে না। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা আলোকিত হয়ে আছে। অনেক দূরে একটা গাড়ি দেখতে পায়। মেইন রাস্তায় এমন গাড়ি থাকবেই এটা কে না জানে। কিন্তু মনের ভিতর কেমন খচখচ করছে। হঠাৎ লক্ষ্য করে তাদের বাসার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, ঠিক তার রুম বরাবর। কিন্তু কে? এত রাতে কে হতে পারে? খুব কৌতূহল জাগে নিজের মধ্যে। তাই তো ভালো করে লক্ষ্য করে। একটু পরেই বুঝতে পারে লোকটা কে। এত রাতে তাকে এখানে দেখে আশ্চর্য হয়ে গেছে মানহা। মানহাকে তার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতে দেখে লোকটা মুচকি হাসে। মাছ রাস্তা থেকে ডাক দিয়ে বলে, বনবিড়াল। মানহা আরেক দফা চমকে যায়, লোকটা তাকে বনবিড়াল বলছে। মানে সেদিনের তিনিই ইনি? দুয়ে দুয়ে 4 হয়ে গেল আজ। মানহার কোনো রেসপন্স না পেয়ে আবারও চেঁচিয়ে বলে ওঠে, মানহা আপনি কি আমার কথা শুনতে পারছেন না?
আবরার, আপনি এখানে কি করছেন? প্লিজ চলে যান। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আপনি আমার কথায় রাজি হলে আমি চলে যাব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কেন এমন করছেন? আপনি হ্যাঁ বলুন। তাহলে চলে যাব। আচ্ছা, ভেবে দেখব। আপনি এখন যান। ঠিক আছে। এখন 11টা বাজে। 12টার মধ্যে আমার উত্তর চাই। আর হ্যাঁ, উত্তরটা যেন ইয়েস হয়, নো যেন না হয়। আর যদি না বলেন তাহলে কিন্তু আমি ঠিক 12টার সময় ফোন দেব। আসি ডিয়ার, বনবিড়াল বলে মুচকি হেসে গাড়িতে গিয়ে বসে। মানহা বিস্ময় নিয়ে এখনো তাকিয়ে রয়। লোকটা তাকে কি বলে গেল। এক দৃষ্টিতে চেয়ে থাকে। লোকটা এমন কেন করছে? তার মতো মানুষের তো পাগলামি করাটা খাটে না। তিনি কেন অবুঝ শিশুর মতো করছে? ভেবে পায় না। ঘড়ির টিংটং শব্দে জানান দিচ্ছে রাত 12টা বাজে। মানহা এখনো কোনো ডিসিশন নিতে পারেনি। এই 1 ঘন্টা সময় ধরে শুধু ভেবেই গেছে কি করবে। মাথায় শুধু একটা কথায় বাড়ি খাচ্ছে, সে ডিভোর্সি নারী। শুধু এই একটা শব্দেই আটকে যাচ্ছে। আবরার যা চাচ্ছে সেটা কখনোই সম্ভব না। তার ভাবনার মাঝেই ফোন কল আসে। মানহা জানে কে কল করছে। ফোনটা রিসিভ করতে ইচ্ছে করছে না, আবার মন সায় দিচ্ছে না তাকে অপেক্ষা করানোর। অনেক ভেবে চিনতে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে কানে নেয়। তখনই শুনতে পায়। মানহা কি ডিসিশন নিলেন? আমি সিউর আপনি আমার প্রস্তাবে রাজি আছেন। মানহা কি বলবে ভেবে পাচ্ছে না। লোকটা কত আশা নিয়ে ফোন করছে। তাকে কিভাবে ফিরিয়ে দেব? কিন্তু তাকে তো বাস্তবতা বুঝতে হবে। বাচ্চামো করলে তো হবে না। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কিছু কি হয়েছে? বনবিড়াল অস্থির হয়ে জিজ্ঞেস করে। চুপ না থেকে ঝামেলা মিটিয়ে ফেলায় তার কাছে উত্তম বলে মনে হয়। তাই তো নিজেকে সামলে বলে, আই এম সরি আবরার। আপনি কখনো ফোন দেবেন না আমাকে। আপনার মুখও দেখতে চায় না আমি। আর কখনো আমার সামনে আসবেন না বলে কল কেটে ফ্লোরে বসে পড়ে। হাউমাউ করে কান্না করে দেয়। তার কেন এত কষ্ট হচ্ছে? ডিভোর্সের 2টা বছর হয়ে গেল, এমন তো কখনো হয়নি। কেন এত কষ্ট হচ্ছে কেন? বুকটা ফেটে যাচ্ছে তার। আবরার এখনো ফোনটা কানে ধরে রাখছে। তার কানে শুধু বাজছে, আপনি কখনো আমার সামনে আসবেন না। আপনার মুখও দেখতে চায় না। চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। জোরে কান্না করলে হয়তো নিজে হালকা মনে হতো, কিন্তু সে যে পুরুষ। পুরুষদের নাকি কাঁদতে নেই। তাদের কান্না মানায় না। ধপ করে বিছানায় বসে পড়ে। এটা কি হচ্ছে তার সাথে? কেন হচ্ছে? একটুখানি ভালোবাসলে কি খুব ক্ষতি হয়ে যাবে বনবিড়াল? আপনাতে কি আমার ঠাঁই হবে না? আপনাকে আমার খুব প্রয়োজন। ঠিক আছে, এতদিন ভালোভাবে বুঝিয়েছি, বাট আপনি আমলে নেননি। কিন্তু কাল থেকে আমার নতুন রূপ দেখবেন। পুরুষের যেমন ভালো রূপ আছে তেমনি তাদের খারাপ রূপটাও আছে। এতদিন আপনাকে ভালোবেসে পাগলামি করছি। কাল থেকে এক অন্য আমিকে দেখবেন। কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে মানহা। সারাটা রাত ওইভাবেই ঘুমিয়ে থাকে। ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙে যায় মানহার। আড়মোড়া ছেড়ে উঠতে গেলে ঘাড়ে ব্যথা লাগে। মনে পড়ে যায় কাল রাতে কথা। মুহূর্তেই চোখ ভিজে ওঠে। তুই আয়না রে, কাছে আয়না রে, প্রান্ত আর হায় শয়না রে, বলবো কথা কানে কানে, একই পথে চলো না রে। আবরার অফিসে আসছে ধরে চুপ করে তার ডেস্কে বসে আছে। তার পাশে ঈশান ঘাপটি মেরে বসে আছে। আবরারকে পরোক্ষ করছে। তার স্যারের কিছু একটা হয়েছে। স্যারকে এমন আগে কখনো দেখেনি। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। চুলগুলো এলোমেলো। কিছু যে জিজ্ঞেস করবে সেটাও পারছে না, ভয়। আবরার একটা কলম হাতে নিয়ে ঝিম ধরে আছে। সে অনেক কিছু ভাবছে। তার মনের ভিতর হাজারো কথা ঘোরাঘুরি করছে। আবরার হুট করে বলে ওঠে, ঈশান, কয়টা বাজে? হঠাৎ করে কথা বলায় চমকে ওঠে ঈশান। তাড়াতাড়ি করে উত্তর দেয়, স্যার, দুপুর 2টা। কেন স্যার? কিছু কি হয়েছে? স্যার, আপনি কি ঠিক আছেন? আমার মনে হচ্ছে আপনি ঠিক নয়। অনেকটা সাহস জুগিয়ে বলে। ঈশান আমাকে একটা কথা বলবে।
জি স্যার বলেন। ভালোবাসা কি? কি? কানে কম শোনো নাকি? কি বলছি শুনতে পাওনি? না মানে স্যার আমি কি ঠিক শুনছি? আবরার তেজ ভালোবাসার কথা জিজ্ঞেস করছে। আবরার চোখ গরম করে তাকায়। ঈশান ভয়ে চুপসে যায়। সরি স্যার। যেটা বলছি সেটা বলো হারি আপ। স্যার ভালোবাসা মানে তাকে মনের গভীরে গেঁথে ফেলা, তার মনেও ভালোবাসার বীজ রোপণ করা। তাকে পাবে না জেনেও ভালোবেসে অপেক্ষা করা। ভালোবাসা মানে তাকে ভালোবাসার পর নতুন কাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যাওয়া। ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা। সকল বিপদে আপদে দুজন দুজনকে সাপোর্ট করা। ভালোবাসা মানে সারাজীবন তাকে ভালোবেসে আগলে রাখা। কখনো কখনো তাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। চোখ বুঝলে যার ছবি চোখের পাতায় ভেসে ওঠা। তাকে পাবার এক তীব্র বাসনা। আবরার খুব মনোযোগ দিয়ে শোনে। কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গেছে। দুপুর হতে চলল, মানহা এখনো রুম থেকে বের হয়নি। কাল রাত থেকে তার কিছু ভালো লাগছে না। সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে তার খুব কাছের কেউ তার থেকে দূরে সরে গেছে। চোখ বুঝলেই আবরারের চেহারা ভেসে উঠছে। বিছানায় শুয়ে কপালে হাত দিয়ে আছে। সকালেও কিছু খায়নি, দুপুরেও কিছু খায়নি। তার খেতে ইচ্ছে করছে না। সবাইকে বলছে তার শরীরটা ভালো লাগছে না। মাথা ব্যথা করছে, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। তানিয়া বেগম মেয়ের শরীর ভালো না বলে জোর করেননি। নীরা সবটা খেয়াল করছে। কাল রাতেও ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? অনেকটা ভাবায় তাকে। তাই তো সব কাজ সেরে রুমে চলে আসে। অয়ন শোরুমে গেছে। রুমে এসে দরজা বন্ধ করে বেলকনিতে চলে যায়। দ্রুত ভাইকে কল করে। দুইবার রিং হতেই কল রিসিভ করে আবরার। রিসিভ হওয়ার সাথে সাথে বলে, ভাইয়া কালকে মানহা আপুর সাথে তোমার কি হয়েছে? আবরার অবাক হয়ে বলে, কেন কি হয়েছে? আমি আবার কি করলাম? আপু আজ সারাটা দিন খায়নি। ঘর থেকে পর্যন্ত বের হয়নি। চোখ দুটো অনেক লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে খুব কান্না করছে। আবরার অস্থির হয়ে জিজ্ঞেস করে, মানহা এখন কোথায়? তোরা জোর করে খাওয়াতে পারিসনি? সব কি বলে দিতে হয়? এখনই ওকে ভাত খাওয়াবি, নইলে অসুস্থ হয়ে পড়বে। ভাইয়ের অস্থিরতা দেখে মুচকি হাসে। অতপর বলে, আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। বাট তুমি আগে বলো কাল কি এমন হয়েছে যার জন্য আপু এত আপসেট? কালো রাতের সমস্ত ঘটনা খুলে বলে। নীরা সবকিছু শুনে আশ্চর্য হয়ে যায়। কাল এত কিছু হয়ে গেল আর সে কিচ্ছু টের পায়নি। আবার একটা কথা ভেবে ভালো লাগছে। তার ভাইকে ওইভাবে বলে আপু খুব কষ্ট পেয়েছে। নীরা দুষ্টু হেসে বলে, ভাইয়া আমি একটা বিষয় খেয়াল করছি। কি? আপুর মনে তোমার জন্য একটু হলেও ভালোবাসা আছে। তা না হলে আপু কাঁদবে কেন? তুমিই বলো, তোমাকে ওইভাবে বলে আপু নিজেও কষ্টে আছে। সত্যি বলছিস বোন? হ্যাঁ। এখন রাখি ভাইয়া, পরে কথা বলবো। আচ্ছা। ভালো থাকিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে মুচকি মুচকি হাসে আবরার। মাথা চুলকে বিড়বিড় করে বলে, বনবিড়াল আমার জন্য আপনার মনে একটু একটু করে ভালোবাসা তৈরি হচ্ছে। খুব শীঘ্রই আপনি আমাকে বলবেন, আবরার আই নিড ইউ। আপনাকে আমার খুব প্রয়োজন। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। দিন থেকে রাত, রাত থেকে দিন। এভাবেই 2টা দিন পার হয়ে গেছে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর। তাই সবাই মিলে ঠিক করছে ঘুরতে যাবে। তাই নিয়মমাফিক সবাই রেডি হচ্ছে। মানহা, নীরা, তানসী। তবে অয়ন, মিরাজ, তাসকিন আর আবরার আসবে এটা মানহা জানে না। মূলত মানহাকে কেউ বলেনি। আবরার বলতে নিষেধ করছে। ভাইয়ের কথা মতো নীরা সবাইকে নিষেধ করে দিচ্ছে। অয়নরা মানে তারা কয় ভাই বোনে জানে আবরার মানহাকে পছন্দ করে। সবাই জানলে না জানার ভান করে মানহার সামনে। নীরা যখন অয়নকে সবটা বলে তখন অয়ন খুব অবাক হয়। পরমুহূর্তেই অনেক ভালো লাগা কাজ করে। তার বোনটার দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন আসবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে।
আবরার ভাই খুব ভালো মনের মানুষ, কিন্তু তার পরিবারের সবাই মানবে তো। এটাই ভাবে শুধু বাড়ির গাড়িতে করে যাবে। অল্প একটু পথ। 6 জনে বসে পড়ে গাড়ির সিটে। জানালার পাশের সিটে বসতে খুব পছন্দ করে মানহা। তাই তো তাকে সেখানে বসতে দেওয়া হয়েছে। গাড়ির ভিতর স্নো মিউজিক বাজছে। অয়ন নিজে সিলেক্ট করে একটা গান প্লে করে। দেখতে দেখতে পৌঁছে যায় নির্ধারিত গন্তব্যে। গাড়ি থেকে নেমে পার্কের ভিতর গিয়ে একটা টেবিলে বসে। এই জায়গা অসম্ভব রকমের সুন্দর। যে কোনো মানুষেরই পছন্দ হওয়া মতো জায়গা। একটা টেবিলে 6টা চেয়ার থাকলেও সেখানে আরও 2টো চেয়ার দিতে বলে। মানহা অবাক হয়ে জিজ্ঞেস করে, 2টো চেয়ার কেন দিতে হবে? আমরা তো 6 জন। অয়ন সবার দিকে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। নিজেকে বলতে হবে এটা ঢের বুঝতে পারে অয়ন। কি ব্যাপার, তোমরা একে অপরের দিকে তাকাচ্ছ কেন? আসলে বোন, আরও 2টা লোক আসবে তাই আর কি। কারা ভাইয়া? আসলেই দেখতে পাবে আপু। নীরা কথা ঘুরানোর জন্য ফট করে বলে ফেলে। মিনিট 10কের মধ্যে 2জন ছেলে মেয়ে আসে পার্কে। তারা অয়নদের টেবিলের দিকে এগিয়ে আসছে। মানহা মাথা নিচু করে ফোন কল করতে করতে সবাই উদ্দেশ্য বলে, আর কতক্ষণ বসে থাকবো, কিছু তো অর্ডার করো ভাইয়া বলে মাথা সোজা করে তাকায়। কিন্তু সামনে তাকিয়ে আশ্চর্য হয়ে যায়। তাদের দিকে এগিয়ে আসছে আবরার, আর তার সাথে একটা মেয়ে। মেয়েটা আবরারের এক হাত জড়িয়ে আছে। দৃশ্যটা দেখে মানহার চোখ ছলছল করে ওঠে। সে কি ভুল দেখছে? সত্যি কি ওটা আবরার? সে স্বপ্ন দেখছে না তো? হঠাৎ মানহাকে থেমে যেতে দেখে সবার দৃষ্টি মানহাতে পড়ে। মানহার দৃষ্টি অনুসরণ করে সবাই সেদিকে তাকায়। টেবিলে থাকা সবাই হতভম্ব হয়ে যায়। আবরার এগিয়ে এসে বলে, হেই গাইস, আমার কি লেট হয়ে গেছে নাই? আসলে নিসার জন্য দেরি হয়ে গেছে। মানহা এখনো এক দৃষ্টিতে চেয়ে আছে। আবরার আর চোখে সবটা খেয়াল করে। মানহার মুখের এক্সপ্রেশন দেখে তার খুব মজা লাগছে, সাথে খারাপও লাগছে। অয়ন সৌজন্যমূলক হেসে বলে, ভাইয়া প্লিজ বসুন। আবরার আর নিসা নামের মেয়েটা বসে। অয়ন ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। হঠাৎ করে নীরার কথায় চমকে ওঠে মানহা। গাইস, তোমাদের সবাইকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। তার জন্য সরি। সবাইকে পরিচয় করিয়ে দেই, নিসা হচ্ছে ভাইয়ার উর্মি। কিছুদিন আগে পরিবারের সবাই মিলে ঠিক করছে তাদের বিয়ে। আর কিছু দিন পরেই বিয়েটা হবে। টেবিলে বসা সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। মানহা আবরারের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ে যায়। মানহা দ্রুত চোখ ফিরিয়ে নেয়। খাবার পাট চুকিয়ে সবাই উঠে বসে। সবাই যে যার মতো পরিবেশটা উপভোগ করতে ব্যস্ত। শুধু মানহা আর আবরার দুজনে টেবিলে বসে আছে। দুজনে নিশ্চুপ হয়ে থাকে। নীরবতা ভেঙে মানহা আবরারকে উদ্দেশ্য করে তাচ্ছিল্য হেসে বলে, পুরুষেরা এমনই। তারা কখনো এক নারীতে আসক্ত হতে পারে না। 2 দিন আগে যার জন্য হাজারো পাগলামি করে, তার ঠিক 2 দিন পরেই অন্য নারীকে বিয়ে করে নেয় বলে। কথাটা আবরারকে অন্য কিছু বলার সুযোগ না দিয়ে চেয়ার থেকে উঠে চলে যায়। আবরার কিছু বলতে গিয়েও থেমে যায়। মুচকি হেসে তার বনবিড়ালের পানে চেয়ে থাকে। আজ তানসি আর তাসকিন আমেরিকা ব্যাক করবে। সকাল থেকে এই নিয়ে খুব মন খারাপ তার। মানহাকে জড়িয়ে ধরে খুব কান্না করছে। আমেরিকা যেতে ইচ্ছে করছে না তার। যদি কোনো মিরাক্কেল হয়ে যেত তাহলে খুব ভালো হতো। তাসকিনের ভার্সিটির পরীক্ষা কয়েকদিন পর, সেজন্য এখানে থাকা পসিবল নয়। ভাইয়ের জন্য তাকে চলে যেতে হবে। এই একটা মাসে কত আনন্দ উল্লাস করছে, কত স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো ভুলতে পারছে না। সকাল থেকে খান ভিলায় খুব রান্নাবান্না হচ্ছে। ইয়াসমিন বেগম আর তানিয়া বেগম মিলে রান্না করছেন। নীরা হাতে হাতে এগিয়ে দিচ্ছে। সন্ধ্যায় ফ্লাইট তানসিদের। দুপুরে নীরার বাবার বাড়ি থেকে সবাই আসবে। তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। মিলন খান নিজে দাওয়াত দিছেন সপরিবারে আসার জন্য। আনোয়ার হোসেন কথা দিয়েছেন আসবেন। দুপুর 2টা নাগাদ আসেন আনোয়ার হোসেন, তার বাবা, স্ত্রী, ছেলে। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয় নীরা। হাসি মুখে সবাইকে ভিতরে আসতে বলে। তারা ভিতরে এসে সোফায় বসেন। মিষ্টি সামগ্রী নীরার কাছে দেন,
নীরা সেগুলো শাশুড়ির কাছে দেয়। মিলন খান আর মিনহাজ খান দুজনে এসে হাসি মুখে কথা বলেন। সোফায় বসে খোশমেজাজে গল্প শুরু করেন। আবরার চুপ করে বসে আছে। বড়দের মাঝে অস্বস্তি হয় তার, সেজন্য বলে, আঙ্কেল আপনারা কথা বলুন, আমি একটু আসছি বলে উঠে চলে যায়। মানহা আর নীরা দুজনে নাস্তা দেয় সবাইকে। মানহা ভদ্রতার খাতিরে সবার সাথে কথা বলে। হালিমা বেগম মানহাকে নিজের পাশে বসান। মানহাকে তার খুব ভালো লাগে। মেয়েটা চুপচাপ স্বভাবের, নম্রভাবে কথা বলে, সবাইকে সম্মান করে। হালিমা বেগম মুচকি হেসে জিজ্ঞেস করে, মানহা মা কেমন আছো তুমি? জি আন্টি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো মা, ভালো আছি। তো এখন কি করবে, পড়াশোনা তো শেষ নাকি? জি আন্টি, এখনো তেমন কিছু ভাবিনি, দেখা যাক কি করা যায়। ওহ আচ্ছা, তা না হয় করলে মা, কিন্তু মা তুমি কি শুরু করলে বলো তো, আগে খেয়ে নাও। লাঞ্চের সময় হয়ে গেছে। নীরার কথা শুনে বলতে গিয়ে থেমে যায় মেয়ের কথা শুনে। নীরা যেন হাত ছেড়ে বাঁচে। তার মা কি না কি বলে ফেলতো তার ঠিক নাই। আবরার এক টুকরা আপেল খেতে খেতে উঠে যায়। এখানে না থাকায় বেটার মনে হয়। দুপুরের খাবার শেষ করে বড়রা ড্রয়িং রুমে বসে আর ছোটরা বাড়ির ছাদে চলে যায়। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই উড়াল দেব অচিন দেশে। নীরার বাবা মা দাদু চলে গেছেন, শুধু থেকে গেছে আবরার। তাকে যেতে দেয়নি নীরা। সন্ধ্যার ৬টা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নেয় তাসকিন আর তানসি। একে একে সবার থেকে বিদায় নেয়। সবার লাস্টে আসে মানহার কাছে। তানসি মানহাকে ঝাপটে ধরে কান্না করে দেয়। ছোট বোনের কান্না দেখে মানহা নিজেও কান্না করে দেয়। এতদিন যাদের সাথে ছিল তারা সবাই আজ অনেক দূরে চলে যাবে। 2টা বছর বড় বোনের আদর দিয়ে তানসিকে আগলে রেখেছিল। ডিপ্রেশন থেকে বেরোতে তার মাস 2 লাগছিল। তার ফুপি ফুপা ভাই বোনেরা তাকে খুব সাপোর্ট করত। মানহাকে কান্না করতে দেখে নীরা বলল, আপু তুমিও তানসির মতো বাচ্চামো করছো কেন? ওকে সান্ত্বনা না দিয়ে তুমি কাঁদো, তাহলে ও তো ভেঙে পড়বে। মানহা চোখের পানি মুছে হেসে হেসে বলে, বোন আমার, প্লিজ কান্না করিস না। আমি কয়েকদিন পরেই যাব। গিয়ে তোকে দেখে আসব। কাঁদো কাঁদো গলায় বলে, তুমি সত্যি বলছো আপু? হ্যাঁ রে পাগলি, আমি সত্যি যাব। আর তাসকিন তানসিকে দেখে শুনে নিয়ে যাবি। আমার বোনটার যেন কিছু না হয়। হ্যাঁ আপু, নিব। এবার চলো তো, দেরি হয়ে যাবে আমাদের। হ্যাঁ চল। মানহা, তানসি, অয়ন, মিরাজ আর আবরার যাবে এয়ারপোর্টে। গাড়িতে বসে একটা কোথাও বলেনি তানসি। আবরার শুধু লক্ষ্য করে এদের ভাই বোনের বন্ডিং। তাদের ভাই বোনগুলো এমন হলেও পারত। মিনিট 20 মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যায় সবাই। 7টার সময় প্লেন উড়াল দেব। তানসি মিরাজের সাথে কোনো কথা বলেনি। এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার সময় শুধু বলে, তানু বিবি সাবধানে যাস। গিয়ে একটা ফোন করিস। মাথা নেড়ে হ্যাঁ বলে। অন্য সময় হলে ঝগড়া বেঁধে যেত মিরাজের সাথে, কিন্তু এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে তার। প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে খুব কষ্ট হয়, সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না, কথাগুলো গলায় আটকে যাচ্ছে। সবার চোখের সামনে দিয়ে চলে যায় তানসি তাসকিন। এয়ারপোর্ট থেকে বাসায় ফিরে আসে সকলে। রাত গভীর হচ্ছে। কেউ কেউ ঘুমিয়ে গেছে তো কেউ জেগে আছে। মানহার ঘুম আসছে না আজ। তাই ছাদে যায়, গিয়ে দেখে সেখানে আগে থেকেই মিরাজ দোলনায় বসে আছে আকাশের দিকে তাকিয়ে। ভাইকে দেখে তার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করে, মিরাজ ঘুমাসনি কেন? 12টা বাজে। এত রাত পর্যন্ত জেগে থাকলে শরীর খারাপ করবে তো। মিরাজ মানহার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ভাইয়ের এমন কাজে আশ্চর্য হয়ে যায়। মিরাজ তো কখনো এমন চুপ করে থাকে না, তাহলে কি হয়েছে ওর? নিজের ভিতরে জমা কথাগুলো দমিয়ে রাখে। অন্য প্রসঙ্গ তুলে বলে, তানসিদের জন্য মন খারাপ তোর? নিশ্চুপ মিরাজ। আপুকে না বললে আপু জানবে কিভাবে বল? ছাদের মৃদু আলোয় মিরাজের মুখটা দেখে আঁতকে ওঠে মানহা। তার ভাইকে এমন দেখাচ্ছে কেন? অস্থির হয়ে জিজ্ঞেস করে, মিরাজ তুই কি তানসিকে পছন্দ করিস ভাই? এবার উঠে বসে মিরাজ কিছুক্ষণ দম নিয়ে বলে, জানি না আপু।
কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে জানো। বারবার শুধু তানসির হাসি মুখটা ভেসে উঠছে। তানসির সাথে করা দুষ্টুমিগুলো সবটা অনেক বেশি মনে পড়ছে আপু। বুকের বা পাশটায় চিনচিন করে ব্যথা করছে। এমন কেন হচ্ছে আপু? মানহা আগেই এমন কিছু আন্দাজ করতে পারছিল। মিরাজ তানসিকে পছন্দ করে। আবার তানসি যাওয়ার সময় অনেক ভেঙে পড়ছিল, মনে মনে অনেক প্রশ্ন জাগে। সবকিছু পিছনে ফেলে বলে, আচ্ছা বুঝছি, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। তুমি ঘুমাবে না আপু? তুই যা, আমি একটু পর যাচ্ছি। মিরাজ ছাদ থেকে নেমে যায়। মানহা উঠে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। জোছনা রাত হওয়ার সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার লাগছে। আকাশে তারারা মিটিমিটি করে জ্বলছে, মনে হচ্ছে তারা হাসছে। আবরারের ঘুম না আসায় ছাদে আসছিল। এসে ভাইবোনের সুন্দর এক দৃশ্য দেখল, তাতে মনটা ভরে গেছে। মিরাজ ছাদ থেকে নেমে গেলে সে হেঁটে মানহার পাশে দাঁড়ায়। পাশে কারোর অস্তিত্ব পেয়ে ঘাড় ঘুরিয়ে আবরারকে দেখে অবাক হয়। এই সময়ে এখানে তাকে আশা করেনি। আবরারের ঘুম না আসায় ছাদে এসেছিল, কিন্তু ছাদে এসে এমন একটা দৃশ্য দেখতে পাবে কখনো ভাবেনি। ভাইবোনের ভালোবাসা পৃথিবীর অন্যতম এক ভালোবাসা, যা সবার ভাগ্যে থাকে না। আবরারের চোখ দুটো জুড়িয়ে যায় দেখে। ভাই বোনের কোলে মাথা দিয়ে আছে আর বোন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অতপর মিরাজ ছাদ থেকে নেমে গেলে সে মানহার পাশে গিয়ে দাঁড়ায়। নিজের পাশে কারোর অস্তিত্ব পেয়ে ঘাড় ঘুরিয়ে আবরারকে দেখে অবাক হয়। এই অসময়ে তাকে আশা করেনি। তাই জিজ্ঞেস করে, আপনি? হুম। এখানে কি করছেন? ছাদে কি করতে আসে মানুষ, নিশ্চয়ই খেতে আসে না। আবরারের কথার ধরন দেখে এক দফা অবাক হয়। তাই ফের বলে, তেয়ারা ভাবে বলছেন কেন? ভ্রু কুঁচকে বলে, বনবিড়াল। মানহা চকিত নজরে তাকায়। আহ, কি ডাক! আবরারের গলায় ডাকটা ভালোই মানিয়েছে। এসবে গলার মেয়ে মানহা নয়। মধুর কণ্ঠস্বরে আবরার ফের বলল, বনবিড়াল আমাকে কি ভালোবাসা যায় না? মুখ ঘুরিয়ে দূর আকাশ পানে তাকায় সে। বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। জীবনটা বড়ই অদ্ভুত। আবরারের প্রশ্নে তার মুখ থেকে সে কি কথা বের হবে সেটা জেনেও বারবার কেন জানতে চাই। মানহার ভাবনার মাঝেই ফের বলে, কি হলো বলছেন না কেন? একটা কথা কি জানেন আবরার? আমরা যাকে চাই কখনো তাকে পায় না, আর যাকে চাই না তাকে না চাইতেও পেয়ে যায়। বিষয়টা অদ্ভুত, তাই না? আমার উত্তর কিন্তু এটা না। আপনি কি জানতে চান আপনাকে ভালোবাসা যায় কিনা? সেটাই তো। তাহলে শুনুন, ভালো তো সবাইকে বাসা যায়, কজনকেই বা ভালোবসে আগলে রাখা যায়? আর কজনই বা সেটা পারে বলুন? তাচ্ছিল্য হেসে বলে, কে পারল না আর না পারল সেটা আমার দেখার বিষয় না। আমি পারি কিনা সেটা দেখেন। জীবনে একজনকে ভালোবেসে ঠকে গেছি দ্বিতীয়বার, আর সেই ভুল আমি করতে পারব না। এত কঠোর কেন আপনি? আমাকে দেখে কি একটুও মায়া হয় না আপনার? বাই দা ওয়ে, আপনার না বিয়ে ঠিক হয়েছে? তাহলে এসব কথা আসছে কোথা থেকে? হ্যাঁ, ফালতু চিন্তা বাদ দিয়ে নিজের বিয়েতে ফোকাস করেন মিস্টার আবরার তেজ। আবরার কি বলবে এখন থতমত খেয়ে যায়। নিজেকে সামলে বলে, আপনাকে পেলে আমার আর কাউকে লাগবে না। বনবিড়াল প্লিজ এমন হৃদয়হীন হবেন না। খুব কষ্ট লাগে আমার। এই যে এখানটায়, বুকের বা পাশে দিয়ে খুব যন্ত্রণা করে আপনাকে হারিয়ে ফেলার। আমাকে যদি এত পাবার আকাঙ্ক্ষা থাকে তাহলে বিয়েতে মতো কেমনে দিলেন বলুন? ওটা জাস্ট আপনাকে আন্ডারস্কোর, বাকিটুকু বলতে পারে না। তার আগেই থামিয়ে দেয় আবরারকে। থাক, বলতে হবে না। আমি জানি আপনারা এমনই। অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ুন। আসি বলে চলে যায়। মানহার যাওয়ার পানে একাধারে চেয়ে থাকে। বিড়বিড় করে বলে, এমন নিষ্ঠুর হবেন না বনবিড়াল। এমন হৃদয়হীন আপনাকে মানায় না। আর সেদিনের বিষয়টা একদমই ভালো হয়নি জানি আমি, কিন্তু কি করার বলুন? আমাকে যে জানতেই হতো আমার জন্য আপনার মনে আদৌ কোনো অনুভূতি আছে কিনা। জাস্ট এতটুকুর জন্যই অমন একটা প্রাঙ্ক করছিলাম, এর চেয়ে বেশি কিছু না। তার জন্য আমি লজ্জিত। শেখবেই আবরার তেজ তার মনটা মানহা খানকে দিয়ে ফেলছে। সেটা আর কখনো ফেরত নেওয়া সম্ভব নয়। আপনাকে আমি নিজের করেই ছাড়ব বনবিড়াল, ইটস মাই প্রমিজ। পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে।
একটু একটু করে চারদিকে ছড়িয়ে পড়ছে তার আলো। সূর্য তার কিরণে চারপাশটা আলোকিত করে ফেলছে। প্রতিদিনের মতো আজও সুন্দর নতুন এক সকালের সূচনা হয়। মানুষজন তার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ে। অনেক রাত করে ঘুমানোর ফলে একটু দেরিতে ঘুম ভাঙে মানহার আর আবরারের। 7টার পরপরই উঠে পড়ে মানহা। দ্রুত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে যায়। সেখানে প্রায় সবাই আছে, নেই শুধু আবরার আর মিরাজ। মানহা গিয়ে তার বাবার পাশে বসে পড়ে। মিনহাজ খান মেয়েকে দেখে মুচকি হাসেন। ব্যস্ততার কারণে তিনি মেয়েকে সময় দিতে পারেন না। কয়েকটা দিন কাজের খুব প্রেসার ছিল। আপাতত এখন নেই। তাই ভাবছেন 2টা দিন পরিবারকে সময় দেব। মিনহাজ খান মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, প্রিন্সেস, তোমার দিনকাল কেমন যাচ্ছে? ব্যস্ততার কারণে তোমাকে সময় দিতে পারিনি। বাট এখন আর কাজের প্রেসার নেই, তাই তোমাকে অনেক সময় দেব। মানহা মুচকি হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ বাবা, সময়টা ভালোই যাচ্ছে বলে মুখে আধার ঘনিয়ে আসে, কারণ তার সময়টা ভালো যাচ্ছে না। নানান ঝামেলা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। কিছুতেই ছাড়তে চাইছে না। বাবাকে তো আর সেটা বলা যাবে না, তাই মিথ্য হাসি ঝুলিয়ে মিথ্যা বলতে হলো। মানহার মুখে হাত দিয়ে বলেন, কি হলো মা? তোমার মুখটা এমন হয়ে গেল কেন? কিছু কি হয়েছে? না বাবা হালকা হেসে। তাই বলো মা। আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। এমন আরও কত শত কথা হয় বাবা মেয়ের মধ্যে। সেখানে কেউ তাদের ডিস্টার্ব করে না। বাবা মেয়ের মাঝে কেউ কাবাব মেয়ে হাড্ডি হতে চায়নি। এক পর্যায়ে কথা বলতে বলতে জোরে হেসে ওঠেন দুজনে। আবরার নিচে নামার সময় বাবা মেয়ের সুন্দর এক দৃশ্য দেখে মুখে হাসি ফুটে ওঠে। মানহার হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ড্রয়িং রুমে থাকা সকলে তাদের দিকে তাকিয়ে পড়ে। দুজনেই থতমত খেয়ে যায়। তারপর তাদের সাথে অয়ন আর তার বাবা দুজনেই হেসে ওঠে। মানহা সেটা দেখে নিজেও হেসে ফেলে। চারজনের হাসিতে সারা বাড়িটা ঝনঝনিয়ে ওঠে। হাসির শব্দ শুনে যায় কিচেন থেকে ড্রয়িং রুমে আসেন। নীরার কাছে সব দেখতে দিয়ে আসেন। এসে মুগ্ধ হয়ে যান দুজনে। দুজন দুজনার দিকে অবাক হয়ে তাকান। ইশারায় বলে, এরা বাচ্চাদের মতো হাসছে কেন? শাশুড়ির দেরি হচ্ছে দেখে নীরাও বেরিয়ে আসে। এসে সেও অবাক হয়ে যায়। মুখটা হা হয়ে যায় তার। মানহার হাসতে হাসতে চোখ পড়ে সিঁড়ি দিকে। তার দিকে একভাবে তাকিয়ে আছে আবরার। দুজনের চোখাচোখি হয়ে যায়। ততক্ষণাৎ হাসি বন্ধ হয়ে যায় মানহার। দ্রুত চোখ সরিয়ে অন্য দিকে তাকায়। আবরার ধীরে ধীরে নিচে নেমে আসে। ইয়াসমিন বেগম এগিয়ে আসতে আসতে বলল, কি ব্যাপার, সবাই এমন হাসছ কেন? সেটা তুমি বুঝবে না, বলেন মিলন খান। তিনিও মুখ বাঁকিয়ে কিছু না বলে চলে যান। তানিয়া বেগম জায়ের পিছন পিছন চলে যান। আবরারকে দেখে মিলন খান হেসে উঠে বলেন, আবরার এসো বাবা, দাঁড়িয়ে না থেকে বসে পড়ো। আবরার মুচকি হেসে মানহার অপোজিট সোফায় বসে পড়ে। এটা সেটা জিজ্ঞেস করে মিলন খান সেটা চুপচাপ উত্তর দেয়। মানহা সবার উদ্দেশ্য বলে, তোমরা সবাই কথা বলো, আমি একটু আসছি বলে চলে যায়। মানহার যাওয়ার পানে একাধারে চেয়ে থাকে। আবরার বুঝতে পারে তার বনবিড়াল তাকে ইগনোর করছে। মুহূর্তেই হাসি মুখটা মিলিয়ে যায়। পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা অন্যতম। এজন্য আমাদের অনেকেরই স্বপ্ন সেখানে যাওয়া এবং সুখে শান্তিতে বাস করা। বাংলাদেশ থেকে আমেরিকা যেতে সময় লাগে 23 ঘন্টা 35 মিনিটের মতো। তবে কোনো ফ্লাইটের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। বাংলাদেশ থেকে সরাসরি বিমান আমেরিকা যায় না। বাংলাদেশ থেকে আমেরিকা যেতে প্রথমে দুবাই নামতে হয়। সেখানে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে তারপর আমেরিকা যাওয়া হয়। বাংলাদেশ থেকে আমেরিকার 13,219 কিলোমিটার। বাংলাদেশ থেকে আমেরিকা 10 ঘন্টার পার্থক্য। টানা 23 ঘন্টা 35 মিনিট জার্নি করে পৌঁছে যায় আমেরিকা। সেখানে থেকে গাড়ি নিয়ে সোজা নিজের বাসায় চলে যায় তানসি আর তাসকিন। আমেরিকান সময় সকাল 7টায় বাসায় পৌঁছায় দুজনে। জার্নি করার ফলে দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়ে। তানসির আম্মু তানভি খান ছেলে মেয়েকে ঠান্ডা পানি খেতে দেন। পানি খেয়ে দুজনে নিজেদের রুমে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে গিয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হয় তানসি।
তারপর বেলকনিতে দাঁড়িয়ে নিজের পরিচিত শহর দেখতে থাকে। খাওয়ার জন্য নিচে থেকে ডাক আসায় খেতে চলে যায়। সকালের খাবার খেয়ে রুমে চলে আসে। তার এখন বিশ্রামের প্রয়োজন। তার বাবা এখন বাসায় নেয়। মানহাকে ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে নিয়ে বেলকনিতে চলে যায়। দেখে প্রায় 9টা বাজতে চলল। তাহলে এখন বাংলাদেশ সন্ধ্যা 6টা বাজতে চলল। হোয়াটসঅ্যাপে কল দেয়। বার দুয়েক রিং হতেই রিসিভ করে মানহা। রিসিভ করলে তানসী বলে, হাই আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। পৌঁছেছিস কখন? এই 1.5 ঘন্টা মতো হবে। বাসায় এসে গোসল করে খেয়ে তারপর তোমাকে কল দিলাম। ওহ আচ্ছা, তাহলে এখন রেস্ট নে। নিশ্চয় অনেক টায়ার্ড। হ্যাঁ আপু, তুমি ঠিক ধরেছ। রাখি তাহলে। আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রাখিস। আল্লাহ হাফেজ। ভিডিও কলের সামনে দুই বোন দুজনকে দেখে কথা শেষ করে কল কেটে দেয়। মিরাজের কাছে কল দিতে গিয়ে দেয় না কিছু একটা ভেবে। রাত গভীর। ভাসমান মেঘের আড়ালে থেকেও চাঁদোয়া ঝাড়তে ব্যস্ত চাঁদ। রাতের মৃদু আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখছে মানহা। সবাই ঘুমিয়ে পড়েছে। খান বাড়িতে শুধু মানহায় সজাগ আছে। তানসী চলে যাওয়ায় সে বড্ড একা হয়ে পড়েছে। বোনটার সাথে সময় কাটাতে পারত। কত রাত পর্যন্ত জেগে থেকে গল্প করে কাটিয়েছে দুবোন। আজ রাতটায় সে সম্পূর্ণ একা। সারাদিন সবার সাথে কাটালেও রাতটা কাটে বিষণ্ণতায়। নয় আজ ভরা পূর্ণিমা, আর নয় আজ কোনো মাধবী রাত। তবুও উকি দিয়ে যাচ্ছে চাঁদ। হয়তো শীঘ্রই আসবে ভোর। ভোরে পাখির কিচির শব্দে ঘুম ভেঙে যায় মানহার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজটা শেষ করে বেলকনিতে দাঁড়িয়ে বাইরের দিকটা দেখে চলে আসে বাড়ির বাইরে। অন্যদিনের তুলনায় আজ বেশি কুয়াশা পড়েছে। কাছের মানুষগুলো ছাড়া দূরের কাউকে দেখা যাচ্ছে না কুয়াশার আড়ালে। বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফিরে আসে মানহা। কিচেনে কেউ নেই, এজন্য নিজে চা বানাতে চলে যায়। 1 কাপ চা নিয়ে নিজের রুমে চলে যায়। বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়া ওঠা চা খাচ্ছে আর বাইরের দিকে তাকিয়ে আছে। বেলা বাড়তে থাকে। দেখতে দেখতে সকালের নাস্তার সময় হয়ে গেছে। খান ভিলার সকলে খেতে বসেছে। খাওয়ার মাঝে মিনহাজ খান বলেন, আমার একটা কথা বলার ছিল। মিলন খান বলেন, হ্যাঁ বল। আজ সবাই মিলে ঘুরতে গেলে কেমন হয়? না মানে আমি চাচ্ছিলাম পরিবারের সবাই আজ বাইরে ডিনার করব। তোমাদের কি মতামত? মিনহাজ খানের কথা শুনে ছোট বড় সবাই তার দিকে তাকায়। মিলন খান কিছুক্ষণ ভেবে বলেন, সে তো যাওয়াই যায়। তাতে আপত্তির কি আছে? কি বলিস তোরা সবাই অয়নদেরকে বলে। সেটা তো ভালোই হবে বাবা। অনেকদিন পরিবারের সবাই কোথাও যাওয়া হয় না। ঠিক আছে, তাহলে রাতের ডিনারটা রেস্তোরাঁয় করা যাক। মিনহাজ খান কথাটা বলে হাত ধুয়ে টেবিল ছেড়ে উঠে যান। একে একে সবার খাওয়া শেষ করে যার যার কাজে চলে যায়। মানহা নিজের রুমে চলে যায়। মিরাজ ভার্সিটিতে। অয়ন বাবার সাথে শোরুমে গেছে, তার সাথে আজ অ্যাডভোকেট মিনহাজ খানও গেছেন। নিজেদের শোরুমে কিছুটা সময় দেবেন তিনি। নীরা মানহার কাছে এসেছে রাতে কি পরে ডিনারে যাবে সেটা জানার জন্য। দুজনে বসে একসাথে কিছুক্ষণ গল্প করে সময় কাটায়। দুজনে কালো কালারের শাড়ি তার ম্যাচিং করে হিজাব বেঁধে যাবে। দুপুর গড়িয়ে সুন্দর এক বিকেলের উদয় হয়। বিকেল গড়িয়ে রাত। খান বাড়ির সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। শুধু নীরা আর মানহা আসেনি। দুজনের এখনো সাজা হয়নি। নীরা মানহাকে জোর করে সাজিয়ে দিচ্ছে। মানহার নিষেধকে অগ্রাহ্য করে সব করছে। মানহাকে সাজিয়ে দিয়ে আয়নার সামনে ধরে বলে, আপু দেখো তো তোমাকে কেমন লাগছে। নিজেকে আয়নায় দেখে কিছু বলে না। তারপর বলে, নীরা নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। দুজনে একসাথে নিচে নামে। দুজনকে দেখে মিরাজ মুখ ফসকে বলে ফেলে, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, কি সুন্দর লাগছে দুজনকে। সবাই মিরাজের দিকে তাকায়। মিরাজ সবার রিয়াকশন দেখা থতমত খেয়ে যায়। মিরাজের কথা শুনে মানহা নীরা দুজনেই লজ্জা পেয়ে যায়। মানহার বাবা মা আর অয়নের বাবা মা চারজনে বাড়ির গাড়ি করে যাবে।
অয়ন আর নীরা দুজন একটা বাইকে আর মিরাজ মানহা একটা বাইকে। রাতের বেলা বাইকে ঘুরতে খুব ভালো লাগে মানহার কাছে, তাই তো এখন সেটাই করছে। গাড়ি গিয়ে থামে একটা বড়সড় রেস্টুরেন্টের সামনে। মানহার বাবা সবাইকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করতে যায়। অয়ন আর মিরাজও দুজনকে নামিয়ে দিয়ে বাইক পার্কিং করতে যায়। মানহারা সবাই গিয়ে রেস্টুরেন্টের ভিতরে বসে। একটু পর চাচা ভাইপো চলে আসে। রাত 9টা বাজতে চলল। তারা একটু দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছে। ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। মানহার বিরিয়ানি খুব পছন্দ, তাই তো সবাই চিকেন বিরিয়ানি অর্ডার দেয়। বিরিয়ানির সাথে থাকবে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস। ওয়েটার বিরিয়ানি আনতেই ঘ্রাণ বের হয়। মানহা মন ভরে ঘ্রাণটা নেয়। এখানকার বিরিয়ানির স্বাদ খুবই ভালো। ইনারা বিরিয়ানিটা খুব ভালো করে রান্না করেন, সেটা জানেন বলেই মিনহাজ খান সবাইকে এখানে নিয়ে এসেছেন। সবাই তৃপ্তির সাথে খায়। মিরাজ খাওয়া শেষ করে তৃপ্তির ঢ্যাকুর তুলে। মিরাজের ঢেকুর তোলা দেখে হেসে ফেলে সকলে। খাওয়া শেষ বিধায় রেস্টুরেন্ট থেকে বের হয় সবাই। বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠায় দেয় মানহা আর অয়ন। তারাও মেনে নেয়। ছেলে মেয়ে এখন বড় হয়েছে, তাদের তো একটা প্রাইভেসি আছে। 4 জন মিলে এখন যাবে লং ড্রাইভে। মানহার মনটা ফুরফুরে মেজাজে আছে। আজকের দিনটা খুব স্পেশাল মনে হচ্ছে তার। অয়ন আর মিরাজ বাইক চালাচ্ছে আর 2 রমণী বসে আছে তাদের পিছে। তারা খুব এনজয় করছে। ঢাকা শহরে রাত 10টা-11টাকে রাত বলে না কেউ কেউ। শহরের প্রতিটা অলিতে গলিতে ল্যাম্পপোস্টের আলোয় জ্বলজ্বল করেছে রাস্তা। ঢাকা শহরটা আজ মন ভরে ঘুরছে তারা। তাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। চিল মুডে আছে তারা। নীরা আর মানহা দুজনেই খুব খুশি। বাইক চালাতে চালাতে হঠাৎ করে বাইক থামিয়ে দেয় অয়ন। কারণ তার সামনে আরও একজন বাইক থামিয়েছে। ঢাকা শহরের প্রতিটা অলিতে গলিতে ঘুরছে তারা। তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই। চিল মুডে চিল করছে তারা। নীরা আর মানহা দুজনে মহাখুশি। বিয়ের পর প্রথম নীরা অয়নের সাথে লং ড্রাইভে আসছে। প্রিয় মানুষের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে। বাইক চালাতে চালাতে হঠাৎ করে বাইক থামিয়ে দেয় অয়ন। মিরাজ একটু পিছনে ছিল, সেজন্য ভাইয়ের দেখা দেখি সেও বাইক থামিয়ে দেয়। অয়ন বাইক থামিয়েছে কারণ তার সামনে আরও একজন বাইক থামিয়েছে। মানহা অবাক হয় লোকটা কে হতে পারে। মাথায় হেলমেটের কারণে বুঝতে পারছে না কে হতে পারে। লোকটাকে দেখার জন্য চুপ করে থাকে সে। অয়ন মাথা থেকে হেলমেট খুলে বলল, ভাইয়া আপনি এখানে? এই অসময়ে তাদের সামনে থাকা লোকটা এবার নিজের মাথা থেকে হেলমেট খুলে ফেলে। মানহার মুখ বিস্ময়ে হা হয়ে যায়। এই প্রথম সে আবরারকে বাইক চালাতে দেখছে। লোকটা দেখতে মারাত্মক হ্যান্ডসাম। আজকে একটু বেশি সুন্দর লাগছে তাকে। রাতের মৃদু আলোয় দেখা যাচ্ছে তার চিল্কি চুলগুলো বাতাসে উড়ছে। ছি ছি, সে কেন এসব ভাবছে। মৃদু হেসে বলে, হ্যাঁ একটু কাজ ছিল এখানে, তোমাদের দেখলাম তাই এগিয়ে আসলাম। ওহ আচ্ছা, ভালো করছেন। আমাদের সাথে লং ড্রাইভে চলেন, অনেক মজা হবে। আবরার আর চোখে মানহার দিকে তাকিয়ে ফের অয়নের দিকে তাকিয়ে বলে, আমার কি প্রিয় মানুষ আছে যাকে নিয়ে লং ড্রাইভে যাব? আমার হচ্ছে পোড়া কপাল। এই পোড়া কপালে কি আর লং ড্রাইভ আছে বলো, ইনোসেন্ট ফেস করে বলে। তারা তিনজনে বুঝতে পারে কথাটা কাকে মিন করা হয়েছে। মানহা অন্য দিকে মুখ করে তাকিয়ে আছে। নীরা আর চোখে মানহার দিকে তাকিয়ে আবার তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি চলো তো। এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ থাকব? আবার বাসায় ফিরতে হবে তো। 3টা বাইকে 5 জন মানুষ। তারা রাতের শহর ঘুরতে ব্যস্ত। অয়নরা বাইক থামিয়ে পার্কিং করে হাঁটতে শুরু করে। প্রথমে অয়নরা, তারপর মানহা, মিরাজ, আবরার। হঠাৎ মিরাজের ফোনে কল আসায় সে সাইডে চলে যায়। আবরার আর মানহা পাশাপাশি হাঁটে। মানহার অনেক ইনসিকিউর ফিল হয়। দুজনের নীরবতার মাঝে আবরার বলে, বনবিড়াল। আবেগ মাখা কণ্ঠ। মানহা নিজের দৃষ্টি স্থির করে হাঁটতে থাকে। এখন তার মনে হচ্ছে বাবা মায়ের সাথে চলে যাওয়ায় বেটার ছিল। বনবিড়াল আর কত ঘুরাবেন আমায়? আপনি কি কিছুই বোঝেন না? বয়স বাড়ছে তো। কবে বাবা ডাক শুনব বলুন?
আবরারের কথা শুনে থমকে দাঁড়ায় মানহা। রাগী দৃষ্টি নিক্ষেপ করে তার পানে। আবরার বলতে বলতে কি বলে ফেলছে নিজেই বুঝতে পারেনি। যখন পারে তখন জিভে কামড় খায়। সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছে। মানহার রাগী ফেস দেখে বুকে ফু দিয়ে বলে, দেখুন ওভাবে তাকাবেন না। আপনার কি লজ্জা শরম নেই আবরার? কোথায় কি বলতে হয় সেটাও কি গুলিয়ে খেয়ে ফেলছেন? আই এম সরি বনবিড়াল, প্লিজ ওসব নামে আমাকে ডাকবেন। 100 বার ডাকবো আপনার কি? আমার কি মানে? পারলে ঠেকান দেখি। মানহা আর একটা কোথাও বলে না। কারণ সে জানে আবরার তার ছেঁড়া মানুষ। তা না হলে তার পিছে এমন আটার মতো লেগে থাকত। মিরাজ ফোন রিসিভ করে বলে, এত রাতে না ঘুমিয়ে কল দিছিস কেন? জানিস কয়টা বাজে? রাত 11:30। ফোনের ওপর প্রান্ত থেকে তানসি বলে, আরে গাধা, বাংলাদেশ এখন 11:30 বাজলেও আমেরিকা এখন 9:30 বাজে। ও শিট, আমার তো খেয়াল ছিল না। তো মশাই, আপনি এখন কি করছেন? লং ড্রাইভে আসছি, বাট তোর জন্য ভেস্তে গেল। মিরাজের কথা শুনে তানসির মুখে আধার ঘনিয়ে এলো। মিরাজ লং ড্রাইভে গেছে, তার মানে মিরাজের গার্লফ্রেন্ড আছে। মুহূর্তেই চোখ দুটো টলমল করে তার। তানসির কোনো রেসপন্স না পেয়ে মিরাজ ফের বলে, কিরে, কথা বলছিস না কেন? অডিও কল হওয়ায় মিরাজ বুঝতে পারল না তানসি কাঁদছে। তানসি নিজেকে স্বাভাবিক করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কার সাথে গিয়েছিস মিরাজ? তোর যে গার্লফ্রেন্ড আছে এটা তো কখনো বলিসনি। মিরাজের টনক নড়ে তানসি এতক্ষণ চুপ ছিল কেন সেটা বুঝতে পারে। মাথায় দুষ্টু বুদ্ধি এসে ভর করে মিরাজের। ফের বলে, আরে তুই চলে যাওয়ার পরই ওর সাথে দেখা দেন সেটিংটা করেনি। জানিসই তো আজকাল মেয়েরা যা শুরু করছে। তানসি খট করে কল কেটে দেয়। মিরাজকে সে খুব ভালোবাসে। সেই অষ্টাদশী কন্যা যখন বুঝতে শুরু করেছে ভালোবাসা কি, ঠিক তখন থেকেই মিরাজকে সে পাগলের মতো ভালোবাসে। কিন্তু কখনো বলেনি, কিংবা কাউকে বুঝতেও দেয়নি। কিন্তু আজ মনে হচ্ছে সে সবচেয়ে ভুল করে ফেলছে। নিজের মনের কথাটা না বলে। নিজেকে আর ঠিক রাখতে পারে না। হাউমাউ করে কান্না করে দেয়। মিরাজ ফোন হাতে নিয়ে ভ্যাবলার মতো চেয়ে থাকে। মুখের উপর কল কেটে দিল। হায় রে মানুষ, সে কি খুব বেশি মজা করে ফেলছে? তানসি কি এখন কান্না করছে? মিরাজ ফের কল দেয় কিন্তু রিসিভ করে না। মিরাজ আবারও চলে যায় সবার মাঝে। বিষয়টা পরে দেখবে। 12টার সময় বাসায় ফেরে 4 জনে। অনেক ঘোরাঘুরির কারণে টায়ার্ড হয়ে পড়ে। আবার রাতও অনেক হয়েছে। সেজন্য ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ে। তলিয়ে যায় গভীর ঘুমে। তানসি সকাল থেকে মনমরা হয়ে আছে ক্যাম্পাসে। ভার্সিটির ক্যাম্পাসে এক কোণায় সে আর তার বান্ধবী জেনি। জেনি বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু তানসি কিছু বলছে না। জেনি আর সহ্য হয় না এভাবে বসে থাকলে কি কোনো সমস্যার সমাধান হয়। সেজন্য এবার জোরেই বলে ফেলে, তানসি, লুক অ্যাট মি। ক্যাম্পাসের অনেকেই তাদের দিকে তাকায়। জেনি আমেরিকার মেয়ে। সে বাংলা পারে না। টুকটাক তানসির থেকে শিখছে। তারা ইংরেজিতে কথা বলে। হ্যাঁ বল, ক্লিয়ার করে বল কি হয়েছে। মিরাজের গার্লফ্রেন্ড আছে জেনি। হোয়াট? হ্যাঁ, কাল রাতে তারা লং ড্রাইভে গেছে। কি বলিস? তোকে বারবার করে বলছিলাম মনের কথা বলে দে, শুনলি না তুই। এখন কি হবে তাহলে? মুখে হাত দিয়ে ভাবুক হয়ে বলে, আমি জানি না রে, আমার খুব কষ্ট হচ্ছে। মিরাজ কি বোঝে না আমি ওকে লাইক করি? ওর সাথে একটা মাস একই ছাদের নিচে কাটিয়েছি। ওর সাথে ঝগড়া করেছি, কত শত কথা বলছি, বাট বুঝল না রে। আমি হেরে গেলাম বলে কান্নায় ভেঙে পড়ে তানসি। প্লিজ কান্না করিস না। এভাবে ভেঙে পড়লে হবে না। আমি মিরাজের সাথে কথা বলবো। প্লিজ তুই কান্না অফ কর। তাদের দুজনের আর ক্লাস করা হলো না। দুজনের বাসা পাশাপাশি। ভার্সিটি থেকে বের হয় দুজনে। তানসির মন ভালো করার জন্য তারা ঘুরবে। তাতে যদি তানসির মন ভালো হয়। তানসির বেস্ট ফ্রেন্ড জেনি। একই সাথে তাদের বেড়ে ওঠা। তানসির জন্ম বাংলাদেশ হলেও ছোট থেকেই তানসি আমেরিকায় বড় হয়েছে।
সেই জন্য তাদের বন্ডিংটা অনেক স্ট্রং। দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেছে। কিভাবে যে সময় পার হয়ে গেছে বুঝতে পারেনি মানহা। তাকে আমেরিকা যেতে হবে খুব আর্জেন্ট। তাই তো বাবা মা চাচা চাচি সবাইকে নিজের রুমে ডেকেছে। সবাই মানহার রুমে বসে আছে। মানহার জরুরি তলবে হাজির সকলে। মিনহাজ খান মেয়েকে উদ্দেশ্য করে বলে, মানহা মামনি কি বলবে তুমি? কিছু কি হয়েছে? না বাবা কিছু হয়নি। তোমাদেরকে একটা কথা বলার জন্য আসতে বলছি। হ্যাঁ বল। মিস্টার মিলন খান বলেন। চাচ্ছু বাবা মা বড় আম্মু তোমাদেরকে আমি যা বলবো সেটা কাউকে বলবে না, এমনকি ভাইয়া মিরাজকেও না। মিনহাজ খান অবাক হয়ে জিজ্ঞেস করেন কেন? আর কি কথা বলবি? বাবা আমাকে আমেরিকা যেতে হবে। কি? কিন্তু কেন? বাবা সেখানে আমার যাবতীয় সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপাতি আছে। আমার স্কুল কলেজ ভার্সিটি সব তার। সেগুলো আমার লাগবে। কবে যেতে চাচ্ছ মা? মিলন খান বলেন। আগামীকাল। আমি যে আমেরিকা যাব সেটা জানবে, কিন্তু কেন যাচ্ছি সেটা যেন না জানে। আমি 10 দিনের মধ্যে ফিরে আসব ইনশাআল্লাহ। আচ্ছা বেশ। তাই যেও। তারা রুম থেকে বের হয়ে যায়। মানহা মুচকি হেসে বেলকনিতে দাঁড়ায়। তার সাথে এতদিন সবাই গেম খেলছে। তাকে বোকা বানিয়েছে। সে কেন ছেড়ে দেব? মিস্টার আবরার তেজ তুমি যদি চলো ডালে ডালে তো মানহা খান চলে পাতায় পাতায় বলে রহস্যময়ী হেসে ওঠে। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার আবরার তেজ। তোমাকে আমি বুঝিয়ে ছাড়ব ভালোবাসার মানুষ দূরে চলে গেলে কেমন লাগে। সকাল সকাল রেডি হয়ে নিচে নেমে আসে মানহা। তাকে এমন পরিপাটি হয়ে নিচে নামতে দেখে অয়ন মিরাজ নীরা তিনজনই অবাক হয়। বাকিরা তো সবটা জানে। নীরা অবাকের রেশ নিয়ে জিজ্ঞেস করে, আপু তুমি সাজগোছ করে কোথায় যাচ্ছ? হ্যাঁ রে বোন তুই কোথায় যাচ্ছিস আমাদের কাউকে তো কিছু বলিসনি। অয়ন বলে। মানহা সবার রিয়াকশন দেখে মনে মনে বলে মাত্র তো শুরু, দেখো আমি কি কি করতে পারি। মানহাকে চুপ থাকতে দেখে মিরাজ উঠে এসে মানহার সামনে দাঁড়ায়। খুঁটে খুঁটে দেখে বিস্ময় নিয়ে বলে, আপু তুমি আমেরিকা যাচ্ছ? হ্যাঁ সোজা জবাব। মানহার কথা শুনে অয়ন চেঁচিয়ে বলে, কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ। তুই না সবাইকে বললি তুই আর আমেরিকা যাবি না, তাহলে হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করলি কেন বোন? তুই কি রাগ করে চলে যাচ্ছিস? ভাইদের এত এত প্রশ্নের জবাব কি করে দেব মানহা? নিজের ভিতরে অনেক দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে। মিথ্যা বলতে কেমন একটা লাগছে। মানহাকে চুপ থাকতে দেখে মিলন খান এগিয়ে আসেন। সবাইকে যে যার জায়গায় বসতে বলেন। তারা আগের জায়গায় গিয়ে বসে। মিলন খান সবাইকে উদ্দেশ্য করে বলে, শোনো মানহা মামুনি আমেরিকা যেতে চাই। মামুনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। সে এখন যথেষ্ট বড় হয়েছে এবং যথেষ্ট বুদ্ধিমতী। সে কোনো বাচ্চা মেয়ে নয়। সে এখানে থাকতে চাচ্ছে না। আমরা জোর করে তাকে ধরে বেঁধে রাখতে পারি না। তাই বলে বাবা। অয়ন। কোনো কথা নয় অয়ন। মানহা মামুনি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। মানহা চাচ্চুর দিকে কৃতজ্ঞতার সহিত তাকায়। তাকে বড় বাঁচানো বাঁচিয়ে দিল। মিলন খান ইশারায় আশ্বস্ত করেন। কারো মুখে কোনো কথা নেই। অয়ন গম্ভীর দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। খুব অভিমান হয়েছে তার। তার বোনটা এমন কেন করছে? সবটা তার রহস্যময় লাগছে। তার বোন যেটা বলে সেটাই করে। মানহার কথার খেলাপ হয় না কখনো, কিন্তু আজ হঠাৎ কি হলো ওর? মিরাজ কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। মানহা পিছন থেকে ডাকলেও রেসপন্স করে না। অয়নও সেম কাজ করে। থাকলো শুধু নীরা, সেই বা আর কি করবে? শাশুড়ি আর চাচি শাশুড়ির কাছে চলে যায়। মানহাকে তানিয়া বেগম পরম যত্নে খাইয়ে দেন। আর চোখের পানি ফেলেন। মানহা মাকে কান্না করতে দেখে ফিসফিস করে বলে, মা কান্না করলে কিন্তু আর আসব না নে। তখন কিন্তু সবসময় কাঁদতে হবে না। তার থেকে ভালো হাসি মুখে আমায় বিদায় দাও। খাওয়া শেষ করে সবার থেকে বিদায় নেয় মানহা। তানিয়া বেগম কান্না করছেন। মিনহাজ খান মেয়েকে এয়ারপোর্টে দিয়ে আসবেন।
মানহা বাসা থেকে বের হতেই নীরা দৌড়ে রুমে চলে যায়। আবরারকে এখনই বলতে হবে, নইলে কি যে হবে আল্লাহ জানে। 4 তলা বিশিষ্ট বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে এক রমণী। তার দৃষ্টি সামনে বড় বড় বিল্ডিংয়ে। রমণীটি আর কেউ নয়, রমণীটি হল মানহা। আজ 2টা দিন হয়ে গেছে সে আমেরিকা আসছে। আসার পর অয়ন আর মিরাজের সাথে কথা হয়নি বললে ভুল হবে। মানহা ফোন দিল, কেটে দেয়। কোনো ব্যাপার না, কয়টা দিনেরই তো ব্যাপার ভেবে মুচকি হাসে। আবরারের কথা ভেবে অনেক হাসি পাচ্ছে। মনে পড়ে যায় সেদিনের কথা। মানহা যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ে তখন আবরারকে তার দিকে ছুটে আসতে দেখে। মানহা না দেখার ভান করে চলে আসছিল। এয়ারপোর্টের লোক আবরারকে ভিতরে ঢুকতে দেয়নি। নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছিল তাকে। আবরার যোগাযোগ করলেও সে করেনি। মানহা যখন তার ফুপির বাসায় পৌঁছাল তখন তাকে দেখে ভূত দেখা মতো চমকে যায় সকলে। সাথে অনেক খুশিও হয়। তানসির সে কি কাণ্ড! আপুকে পেয়ে অনেক হ্যাপি সে। তানভি খান মানহাকে রেস্ট নিতে উপরে পাঠিয়ে দেন। আমেরিকার সুন্দর একটি জায়গা হল সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া। সপরিবারে ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো স্থান। এ শহরের উপকূল বরাবর রয়েছে একাধিক সমুদ্রতট, যেখানে বসে বেশিরভাগ সময় কাটিয়ে দেওয়া যায়। তবে নানা ধরনের জলক্রীড়ার ব্যবস্থাও আছে। এছাড়াও বিশাল সমুদ্রের তলার জগৎটা ঠিক কী রকম তা জানতে গেলে একবার ঘুরে আসতে হবে লা জোলা আন্ডার ওয়াটার পার্ক অ্যান্ড কোভ থেকে। এছাড়াও রয়েছে সান ডিয়েগো চিড়িয়াখানা, বালবোয়া পার্ক, স্প্যানিশ ভিলেজ আর্ট সেন্টার। হাতে সময় নিয়ে ঘুরতে হবে। আজ তানসিদের সপরিবার মিলে এসেছে সান ডিয়েগোতে। মানহাও এসেছে। জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। মানহার বরাবর সমুদ্র খুব পছন্দ। সমুদ্রের ধারে পা ভিজিয়ে বসে মানহা। তার দেখাদেখি তানসিও সেম কাজ করছে। তাসকিনকে তাদের ছবি তুলে দিতে বলে। তাসকিন খুব ভালো ফটোগ্রাফার। ছবি তোলা তার নেশা। যেখানেই যাবে সেখানেই ক্যামেরা নিয়ে যায়। মানহা আর তানসি বিভিন্ন ধরনের পোজ দেয় আর তাসকিন তাদের ছবি তুলছে। গোধূলির শেষ বিকেলে ছবিটার সৌন্দর্য ফুটিয়ে তুলছে। সেখানে থেকে একজন লোককে ডেকে ফ্যামিলি ফটো তোলে তাসকিন। সারা বিকেল ঘুরে সন্ধ্যায় বাসায় ফেরে সকলে। মানহা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়ায়। ফোন চেক করে, তার চোখ উল্টে যায়। আবরারের অসংখ্য মেসেজ, ফোন কল। প্রতিটা মেসেজ খুব মনোযোগ দিয়ে পড়ছে মানহা। লাস্টের মেসেজ পড়ে ঠোঁটে ফুটে ওঠে তৃপ্তির হাসি। অজানা কারণে মনটা শীতল হয়ে ওঠে। মেসেজটি পড়া শুরু করে সে। বনবিড়াল, আপনাকে ছাড়া আমি ভালো নেই। জানি আপনিও আমাকে ছাড়া ভালো নেই। আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আর কত বলেন? আর কত অপেক্ষা করাবেন? আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছি বাট আপনি যোগাযোগ করছেন না। কেন বলুন তো? কি দোষ করেছি আমি? আপনাকে ভালোবাসাটাই কি আমার দোষ? যদি তাই হয়ে থাকে তাহলে এমন দোষ আমি বারবার করতে রাজি আছি। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে যে পরিমাণ কষ্ট সেটা তো আপনি জানেন। তাহলে কেন সেই কষ্ট আমাকে দিচ্ছেন? প্লিজ ফিরে আসুন না। সেদিন যখন জানতে পারলাম আপনি চলে যাচ্ছেন তখন আপনার জন্য সবকিছু ফেলে ছুটে গেছি, কিন্তু আপনার সাথে কথা বলতে পারলাম না, আপনাকে ভালো করে দেখতে পারলাম কোনোটায় না। কতবার ডেকেছি সেটা কি আপনি জানেন? না, জানেন না। জানলে হয়তো যোগাযোগ করতেন। বিষণ্ণতা আমাকে ঘিরে ধরেছে বনবিড়াল। আমার সবকিছু বিষাক্ত লাগছে বনবিড়াল। কিছুতেই কাজে মন দিতে পারছি না। এমন হলে কোম্পানির ক্ষতি হবে সেটা জেনেও আমি কিছু করতে পারছি না। আপনার নেশা আমার সবকিছু এলোমেলো করে দিচ্ছে। আপনি কি ভেবেছেন আপনি দূরে চলে গেলে আমি আপনাকে ভুলে যাব? মোটেও না। আবরার তেজ যাকে একবার মন দিয়ে ফেলছে সেটা মরার আগ পর্যন্ত ফেরত নেবে না। ভালোবাসলে ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায় না বনবিড়াল। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনাকে আমি পাবই ইনশাআল্লাহ। বনবিড়াল, প্লিজ কাম ব্যাক। প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে। কাউকে বলতে পারছি না। প্লিজ বনবিড়াল, প্লিজ। তারপর কয়েকটা কান্নার ইমোজি দেওয়া। পুরো মেসেজটা পড়ে থমকে যায় মানহা। সে জানত আবরার তাকে ভালোবাসে বাট এতটা কল্পনা করতে পারেনি।
এখন তার কি করা উচিত? কথা বলবে, না থাক সবটা সামনাসামনি হবে ভেবেই মুচকি হাসে। শুধু ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখে। এত অধৈর্যশীল কেন আপনি? সবুর করুন। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তানসি বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। পাশে ফোনের পর ফোন বেজেই চলেছে বাট রিসিভ করছে না। ফোনের ওপর প্রান্তের মানুষটাও ধৈর্য সহকারে ফোন দিয়েই যাচ্ছে। সে পণ করছে ফোন না ধরা পর্যন্ত সে ফোন দিয়েই যাবে। অতপর মানহা রুম থেকে বেরিয়ে নিচে নামার সময় খেয়াল করলো তানসির ফোন বেজেই চলেছে বাট কেউ রিসিভ করছে না। সেজন্য তানসির রুমে আসলো সে। রুমে এসে দেখলো তানসি উপর হয়ে শুয়ে আছে। ভাবলো ঘুমিয়ে আছে, হয়তো এই জন্য ফোন ধরছে না। তানসির কাছে এসে যেই না ধাক্কা দিল, অমনি তানসি লাফ মেরে উঠে বসে বুকে ফু দিয়ে বলল, হায় আল্লাহ, আপু, একটুর জন্য আমার পরাণ পাখিটা ফুরুত কইরা চলে যাচ্ছিল। মানহা ভ্রুকুচকে তাকিয়ে থাকে তার দিকে। মানহাকে তাকিয়ে থাকতে দেখে তানসি হো হো করে হেসে বলে উঠল, আপু, তুমি আমার রুমে কিছু বলবে নাকি? তুই আগে বল, ফোন কেন ধরছিস না? বারবার বেজে বেজে কেটে যাচ্ছে। কে ফোন দিচ্ছে তোকে? তানসি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার আদরের ভাই মিরাজ ফোন দিচ্ছে। তাহলে ধরছিস না কেন ওর ফোনটা? অবাক হয়ে বলল, কেন ধরবো ওনার ফোন? মানে ধরবি না কেন? আপু, তোমার ভাইয়ের গফ আছে, তাকে নিয়ে লং ড্রাইভে যায়, তার সাথে ডেটিংয়ে যায়। আরও শুনবে নাকি তুমি? কি বলছিস এসব? তোকে এসব কে বলেছে? অবাক হয়ে বলল, কেন, তোমার কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? তোমার আদরের ভাই নিজেই আমাকে এসব কথা বলেছে। তাই নাকি? তা কবে বলেছে? এই তো 3 দিন আগে। তোমাদের ওখানে হয়তো রাত 11টা কি 11:30 বাজে তখন। সেই দিন শুক্রবার রাতে। তানসির কথা শুনে হো হো করে হেসে উঠল মানহা। হাসতে হাসতে পেট চেপে ধরে বসে পড়ল। অতিরিক্ত হাসার কারণে চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ আপুকে এত হাসতে দেখে ঘাবড়ে যায় তানসি। তার আপুর হঠাৎ কি হলো? এমন করে কেন হাসছে? বিস্মিত নয়নে তাকিয়ে আছে। তারপর বলল, আপু, তুমি হাসছো কেন? আমি কি এমন বললাম যার জন্য এমন পাগলের মতো হাসছো তুমি? মানহা হাসি কন্ট্রোল করে বলল, বোন, মিরাজ তোকে বোকা বানিয়েছে। মানে? হ্যাঁ রে, সেই দিন পরিবারের সবাই মিলে রাতে ডিনার করতে গিয়েছিলাম আমরা। তারপর আমরা 4 জনে লং ড্রাইভে গিয়েছিলাম। কি? এত বড় ধোঁকা? ওকে তো আমি ছাড়ছি না তাহলে। আমার সাথে প্রাং করে না, মজা বোঝাবো, দাঁড়াও। তানসি কি সেটা দেখিয়ে দেব তোমার ভাইয়াকে। তাকে সাবধানে থাকতে বলো কিন্তু। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলতো। বলো। তুই এত জেলাস ফিল করলি কেন বলতো? আমি যা আন্দাজ করছি সেটা কি তাহলে সত্যি নাকি? তানসি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। লজ্জায় বিছানা থেকে নেমে দৌড়ে চলে গেল সেখান থেকে। এই কথা শুনে মানহা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তানসি দৌড়ে পালালো লজ্জায়। তাহলে তার এতদিনের ধারণা সত্যি হলো? ওরা দুজন দুজনকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলেনি? এক জায়গায় হলেই টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগে থাকতো। বলবে কখন? চলবে।